তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আলী বিন সুফিয়ান মেহেদী আল হাসান নামে একজন গোয়েন্দাকে পাঠিয়েছিল সীমান্তের রহস্য উন্মোচন করতে। সেই রহস্য উন্মোচন করতে গিয়ে সেই নিজেই জড়িয়ে গেল আরও এক রহস্যই। পরের দিন মেহেদী আল হাসান আলী বিন সুফিয়ানের কাছ থেকে কিছু নির্দেশ পেল। সে তড়িঘড়ি করে হেকিমের নিকট গেল। হেকিম তার অপেক্ষাতেই বসেছিলেন। তিনি তাকে দেখেই দাঁড়িয়ে গেলেন এবং তাকে ভিতরে নিয়ে গেলেন। সে তোমার সাথে একবার দেখা করতে চাই। হেকিম তাকে বলল, সে তোমার সামনে আসবে, তোমার আসল রূপ দেখবে, তুমি তাকে দেখতে পাবে। হয়তো সে প্রথম সাক্ষাতে তোমার সামনে এসে অদৃশ্য হয়ে যেতে পারে। সে তো অন্য জগতের সৃষ্টি, সে এই জগতের লোকের সাথে দেখা করতে ইতস্ত করতে পারে। যদি সে এমন ব্যবহার করে তবে তুমি পরের দিন সেখানে যাবে। সে কোথায়? মেহেদী হাসান জিজ্ঞেস করল। সেখানেই যেখানে তুমি প্রতিদিন যাতায়াত করো। হেকিম বললেন, যেখানে তুমি আমাকে প্রথম দেখেছিলে, তুমি আজ রাতে সেখানে যাবে। আপনিও কি আমার সাথে থাকবেন? না। হেকিম উত্তরে বলল, সেই আত্মা শুধু তার সাথেই দেখা দেয় যাকে সে ভালোবাসে। যদি কোনো প্রেতাত্মার নজরে কোনো মানুষ পড়ে যায়, সেই মানুষকে সে হত্যা করে। সেই প্রেতাত্মা তোমার সাথে দেখা করতে চাই। সে খুবই ভালো মনের অধিকারী। তার কান্না শুনলেই তুমি বুঝতে পারবে সে এক মজলুম মেয়ের কান্না। সে ভালোবাসার কাঙ্গাল। আমি যখন তাকে রাতের হাজির করলাম, সে শুধু অঝরে কাঁদল। আমাকে বিনয়ের সাথে বলল, ওই যুবককে কিছুক্ষণের জন্য আমার কাছে পাঠিয়ে দিন, আমি চিরদিনের জন্য বিদায় হয়ে যাব। এই কথা যদি অন্য কেউ বলতো তবে মেহেদী আল হাসান এতটা প্রভাবিত হতো না। কিন্তু শহরের নামকরা হেকিম এবং কবিরাজের কথা সে অবিশ্বাস করবে কি করে? সবাই জানে তিনি জিন ভূত বশীভূত করতে পারেন। নিশ্চয়ই তিনি যা বলছেন তা সত্য। সেই মেয়ের কান্না আমি শুনেছি। হেকিম তো শোনেননি। তাহলে তিনি কি করে জানেন এ এক মজলুম মেয়ের কান্না? নিশ্চয়ই তিনি কাল রাতে সেই মেয়ের ডাকিয়ে নিয়েছিলেন। এই হেকিম যেমন বড় চিকিৎসক, তেমনি মশহুর আলেম। তার বলার ভঙ্গি এত চমৎকার যে লোকেরা তার কথা মুগ্ধ হয়ে শোনে এবং বিশ্বাস করে। মেহেদী আল হাসানও হেকিমের সব কথা বিশ্বাস করল। হেকিম তাকে আরো বলল, রাতে ওই প্রেতাত্মার সাথে সাক্ষাৎ করার মধ্যে ভয়ের কিছু নেই, বরং এতে ক্ষতির পরিবর্তে তোমার লাভের সম্ভাবনাই বেশি। আপনি দুশ্চিন্তা করবেন না, নিশ্চয়ই আমি তার সাথে দেখা করব। রাতে যথাসময়ে আমি সেখানে চলে যাব। আপনি আমার জন্য দোয়া করবেন, বলল মেহেদী আল হাসান। হ্যাঁ, অবশ্যই আমি তোমার মঙ্গলের জন্য দোয়া করব। তবে একটা ব্যাপার তোমাকে সাবধান করা দরকার মনে করছি। কি? ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করলো মেহেদী হাসান। কারো সাথে এই প্রেতাত্মার সাক্ষাতের বিষয় নিয়ে আলোচনা করবে না। যদি তুমি এই গোপন বিষয় ফাঁস করে দাও, তবে তোমার ক্ষতির সম্ভাবনা আছে। তুমি মাটির মানুষকে ধোঁকা দিতে পারো, কিন্তু অদৃশ্য লোকের কোনো আত্মার গোপন কথা যদি ফাঁস করে দাও, তবে আমি বলতে পারি না, তোমার শরীরের কোনো দুটি অঙ্গ চিরদিনের জন্য অকেজো হয়ে যাবে। দুটি পা অবশ হয়ে যেতে পারে, অথবা দুটি হাত কিংবা দুটি চোখ চিরদিনের জন্য বঞ্চিত হয়ে যেতে পারে। মেহেদী আল হাসান ভয়ে একেবারে সংকুচিত হয়ে গেল। বলল, না, এই কথা আমি কাউকে বলবো না। আমি চিরদিনের জন্য পঙ্গু হতে চাই না। মানুষের এই এক দোষ, সে তার মনের কথা গোপন রাখতে পারে না। যদি পারতো তবে অহেতুক বিপদে জড়িয়ে পড়তে হতো না তাকে। তোমাকে তাহলে একটা গোপন তথ্য বলেই ফেলি, হয়তো এর থেকে তুমি শিক্ষা গ্রহণ করতে পারবে। এখানে দুজন সামরিক অফিসার রাতের বেলায় অজ্ঞাতে মারা গেছে, শুনেছ নিশ্চয়ই। কেউ বলতে পারে না তারা কেমন করে মারা গেছে। কাল রাতে সেই প্রেতাত্মা এসেছিল। সে আমাকে বলেছে তাদের দুজনকে নাকি প্রেতাত্মারাই হত্যা করেছে, কারণ তারা নাকি প্রেতাত্মাদের গোপন ভেদ খুলে দিতে চেয়েছিল। এখন বুঝো অবস্থা। সেটা কেমন করে? অদৃশ্য জগতের খবর অফিসাররা জানবে কেমন করে? মেহেদী আল হাসান মূর্খ রাখালের মতো এই প্রশ্ন করে বসল। কিন্তু সামরিক অফিসারদের প্রসঙ্গ আসার সাথে সাথেই মেহেদী আল হাসান সতর্ক হয়ে গেছিল। এতক্ষণের সরলতা এবং ভক্তি বিশ্বাসের জায়গায় এসে আসন গড়ে নিয়েছিল বিচক্ষণ গোয়েন্দার প্রজ্ঞা। সে এই তথ্যের জন্যই তো এতদিন ধরে পাহাড়ে অরণ্যে ঘুরে বেড়াচ্ছিল। হেকিমের এই কথাই মুহূর্তে সে একজন রোগী থেকে গোয়েন্দায় পরিণত হয়ে গেল। বুঝতে পারলো সে আসল জায়গাতে এসেছে।
দুই কমান্ডারের মৃত্যুর গোপন রহস্য উদ্ধারের জন্য সে হেকিমের কাছে প্রশ্নবাণ ছুড়ে মারতে শুরু করলো। আমি এই গোপন রহস্য কাউকে বলতে পারি না। হেকিম বলল, যেটুকু বলার ছিল তাই বললাম। তুমি কিন্তু সম্পূর্ণ নীরব থাকবে। তুমি এই গোপন তথ্য কাউকে বলবে না। জি না, বলবো না। কিন্তু আমি বুঝতে পারছি না, আমি কাউকে বলবো না এই কথা বলার পরও আপনি কেন আমাকে বিশ্বাস করতে পারছেন না? আমার কি প্রাণের মায়া নেই? দেখো, তোমাকে সতর্ক করার জন্য এত কথা বললাম আমি। জিন ভূত বশীভূত করা বড় ভয়ঙ্কর কাজ। এদের সাথে গড়বড় করলে এরা কাউকে ছাড়ে না। তোমাকে যে এত করে সতর্ক করছি তা কেবল তোমার স্বার্থে নয়, এর পিছনে আমার নিজেরও স্বার্থ রয়েছে। কারণ আমি এইসব প্রেতাত্মার ইচ্ছা অনিচ্ছার সাথে জড়িয়ে পড়েছি। যদি আমি তাদের অসন্তুষ্ট করি, তবে আমার এই বিদ্যা অকেজ হয়ে যাবে। প্রেতাত্মারা আমাকেও সেই শাস্তি দেবে, যেমন শাস্তি দেয় তারা নিজ শত্রুকে। তুমি কোনো ভুল বা বেয়াদবি করলে সেই রাগে ওরা যদি তোমার সাথে আমাকেও শাস্তিযোগ্য ভাবে, তবে এমন কোনো আদালত নেই যেখানে গিয়ে আমি সুবিচার প্রার্থনা করতে পারবো। তাই আমি চাই তুমি সহি সালামতে তাদের ইচ্ছা পূরণ করে নিজে বাঁচো এবং আমাকেও বিপদের হাত থেকে রক্ষা করো। ওদের ইচ্ছাটা কি? যে আত্মা তোমার জন্য কেঁদেছে সে আমাকে বলেছে নির্জনে কিছুক্ষণের জন্য সে তোমার সাক্ষাৎ চাই। আমি যদি তার ইচ্ছা পূরণ করি তবে সেও আমার আশা পূরণ করবে। যদি আমি তার সাথে সাক্ষাৎ না করি তবে কি হবে? সেই প্রেতাত্মা তোমার আত্মার উপর ছায়া হয়ে বিস্তার করবে। হেকিম উত্তর দিল, তুমি আমাকে যে অসুবিধার কথা বলছো তা কোনো শারীরিক অসুবিধা নয়। এটা রুহানি বা আধ্যাত্মিক সমস্যা। সে তোমার উপর এখনো পূর্ণভাবে প্রভাব বিস্তার করেনি, কারণ তুমি অতিশয় ভালো লোক। যদি তুমি ভালো লোক হও তবে তোমার ভালোর পরিণাম ফল তোমার কাছেই আসবে। তুমি আমার কাছে সেই অসুবিধার কথা বলেছো। আল্লাহ জাল্লা শানহু যার উপর রহমত বর্ষণ করতে চান তার জন্য আল্লাহ কোনো লোককে মাধ্যম বা ওসিলা বানিয়ে দেন। এই কেরামতি আল্লাহর নিজস্ব ব্যাপার। তাই তুমি আমাকে সেখানে দেখতে পেয়েছিলে এবং আমরা পরস্পর পরিচিত হলাম। এই কল্যাণকর কাজে ভয় পেও না। যদি তুমি এই প্রেতাত্মার সাথে সাক্ষাৎ করো তবে সে তোমাকে এই দুনিয়াতেই অনেক উপকার করবে। একটা উপকার এটাও হতে পারে যে সে কোনো সুন্দরী মেয়ের রূপ ধরে সশরীরে জীবন্ত মানুষের মতো তুমি যখন চাইবে তখন তোমার সাথে সাক্ষাৎ করবে। যখন তুমি তাকে নিয়ে স্ত্রীর মতো সংসার জীবনযাপন করতে পারবে। যদি সে তোমার উপর আরো বেশি সদয় হয় তবে বিশ্বাস করো ফেরাউনের কবর থেকে গুপ্তধন এনে দেবে। অথবা এমনও হতে পারে তুমি সেই গুপ্তধন নিয়ে মিশর থেকে দূরে কোথাও চলে যেতে পারবে। সেখানে বাদশার মতো মহল বানিয়ে শান্তিময় জীবন কাটাবে। কবে তার সাক্ষাৎ পাবো? মেহেদী উদ্গ্রীব কণ্ঠে জানতে চাইল। আজ রাতেই। মধ্যরাতের একটু আগে বা পরে তাকে তুমি সেখানে পাবে, হেকিম বললেন। হেকিম তার গলায় আরো একটি তাবিজ বেঁধে দিলেন এবং মাথা এবং শরীরে হাত বড়িয়ে ঝালফুঁক করে দিলেন। মেহেদী আল হাসান অপূর্ব অনুভূতি নিয়ে সেখান থেকে উঠল। তারপর প্রতিদিনের মতো ডিউটিতে চলে গেল। বিকেল পর্যন্ত সেখানেই কাটিয়ে দিল, কিন্তু সূর্য অস্ত যাওয়ার বেশ আগেই তার ঠিকানায় ফিরে এলো। রাত গভীর হলো। মেহেদী হাসান মানসিক প্রস্তুতি নিয়ে পৌঁছে গেল সেই কাঙ্ক্ষিত জায়গায়। কিন্তু এখন সে ডিউটিতে আসেনি, এসেছে তার স্বপ্নের নারী আত্মার সাথে দেখা করতে। অন্ধকার রাত, চারিদিকে শুনশান নির্জনতা। জঙ্গলের পাশে পাহাড়ের এক টিলায় চড়ে বসল মেহেদী। আশেপাশে কোনো জনমানব নেই, থাকারও কথা নাই। অন্ধকার এমন গাঢ় যে আশেপাশে কিছুই দেখা যায় না। গা ছমছম করা ভুতুড়ে পরিবেশ। স্বাভাবিকভাবেই এমন পরিবেশে মানুষের অন্তরে ভয় ধরিয়ে দেয়। কিন্তু মেহেদীর মোটেও ভয় লাগছিল না। হেকিমের কথা তার মনে সাহস বাড়িয়ে দিয়েছিল। তার বাহুতে তখনও ঝুলছিল হেকিমের বেঁধে দেওয়া তাবিজ। যেই তাবিজ তাকে সব রকম বালা মুসিবত থেকে রক্ষা করবে বলে বিশ্বাস করে মেহেদী। তাছাড়া সে আত্মবিশ্বাসী এবং সাহসী যুবক হিসেবেই সবার কাছে পরিচিত। সময় গড়িয়ে চলল। হেকিমের নির্দেশিত জায়গায় বসে আছে মেহেদী। এখনো কারো সাড়া শব্দ পায়নি। উদ্গ্রীব হয়ে সে অপেক্ষা করছিল কখন সেই নারী আত্মা মনুষ্য মূর্তি ধরে তার সামনে আবির্ভূত হবে। সে যেখানেই বসে আছে তার পিছনেই বিরাট একটা পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সামনে ঝাঁকড়া ছিল বড় বড় বৃক্ষ। বাঁ দিক থেকে শুরু হয়েছে দুর্গম অরণ্যাঞ্চল। কেবল ডান পাশটাই একটু খোলামেলা। বাতাস বইছে, সেই বাতাসের ঝাপটায় দুলছে বৃক্ষের ডালপালা। বাঁ দিক থেকে শনশন মর্মন আওয়াজ আসছে বাতাসের ঝাপটায় জঙ্গলের বৃক্ষরাজির দোলা থেকে। সামনের গাছগুলো এমনভাবে নড়ছে যেন হেলে দুলে এগিয়ে আসছে কোনো সুবিশাল ভূত। বাতাসের এই শব্দ এবং বৃক্ষের নড়াচড়া দেখে মেহেদী আল হাসানের মতো বীরযোদ্ধার অন্তরও ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে উঠল। বসে থাকতে থাকতে অধৈর্য হয়ে উঠল মেহেদী হাসান। সে বসা থেকে উঠে দাঁড়ালো এবং খানিক পায়চারি করল। এমন সময় সেই কান্নার সুর ভেসে এলো। যে সুর সে আগে একবার শুনেছিল। সেই কান্নার শব্দ লক্ষ্য করে এগিয়ে গেল। কয়েক কদম এগোনোর পরই হঠাৎ করে এই কান্না আবার থমকে গেল। থমকে দাঁড়িয়ে পড়ল মেহেদী হাসান। কিছুক্ষণ নীরব থাকলো, শুনতে চেষ্টা করলো কোথাও কোনো আওয়াজ হয় কিনা। কিন্তু না, চারিদিক শুনশান নিশ্চুপ।
সে একটু এগিয়ে গিয়ে আবার থেমে গেল, কারণ হঠাৎ করে সেই কান্নার সুর আবার ভেসে এলো। তবে এবার সামনে থেকে নয়, আওয়াজটা এলো পেছন থেকে। এবার আওয়াজটা অনেক দূর থেকে এলো। ভাবনায় পড়ে গেল মেহেদী। সে ঘুরে পিছনে আবার হাঁটা ধরলো। কান্নার রেশ আরো জোরালো হলো। বেশ কিছুটা পথ মারিয়ে এলো মেহেদী, আবারও কান্না থেমে গেল। মেহেদী আল হাসান উচ্চস্বরে বলল, তুমি কি আমাকে দেখা দিবে নাকি শুধু আমার ভয় দেখাতে থাকবে? তার নিজের শব্দই পাহাড়ের প্রান্তরে আঘাত খেয়ে আবার ফিরে এলো, কিন্তু কান্নার আওয়াজ বা ওই প্রশ্নের কোনো জবাব কেউ দিল না। একবার নয়, কয়েকবার সে এই প্রশ্ন করলো, কিন্তু প্রতিবারই তার শব্দ ফিরে এসে তাকে আঘাত করলো। ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগলো তার কণ্ঠর সে আওয়াজ, কিন্তু সবকিছু বৃথা। কেউ তার প্রশ্নের কোনো জবাব দিল না। সেই শব্দ অন্ধকারে আস্তে আস্তে মিলিয়ে গেল। নিরুপায় হয়ে আবার মাটিতে বসে পড়ল মেহেদী। এমন সময় মেয়েলি কণ্ঠের আওয়াজ সে শুনতে পেল। মেয়েটি বলল, হে সুন্দর যুবক, তুমি ওখানেই বসে থাকো, আমি প্রাণ ভরে তোমাকে দেখি। আজ 2000 বছর ধরে আমি তোমার পথ পানে চেয়ে আছি। এতদিন পর প্রভু আমার প্রতি সদয় হলেন, আমি তোমাকে দেখতে পেলাম। মেহেদী আল হাসানও শব্দ কয়েকবার শুনতে পেল। তারপর আবার সব নীরব হয়ে গেল। মেহেদী আল হাসান কিছুক্ষণ ওখানে চুপচাপ বসে রইল। পরে আবার চিৎকার করে বলল, তুমি কি একাই আমাকে দেখবে? আমি কি কখনো তোমাকে দেখতে পাবো না? তুমি কি আমাকে সত্যি সত্যি দেখতে চাও? বলো তোমার হৃদয় থেকে, তুমি কি সত্যি সত্যি দেখতে চাও? হ্যাঁ চাই। তাহলে ওঠো, এগিয়ে এসো আমার কাছে। এইভাবে দুই দিক থেকে কথার আদান প্রদান হলো। মেয়েটির মিষ্টি আহ্বান আবার শুনতে পেল মেহেদী। কই, ওঠো, এগিয়ে এসো আমার কাছে। মেহেদী আল হাসান সব দ্বিধা এবং ভয়ভীতি দূর করে উঠে দাঁড়ালো। সে ওই পাহাড়ের দিকে রওনা দিল, যেদিক থেকে মেয়েটির কণ্ঠ ভেসে আসছিল। যেতে যেতে সেই গুহার কাছে গিয়ে পৌঁছালো। গুহার ভেতর থেকে আলো আসছিল। সে আলোর সামনে গিয়ে দাঁড়ালো। সেই গুহামুখে পৌঁছাতেই আলোটি বিজলির মতো চমক দিয়ে ফট করে নিভে গেল। সেই ক্ষণিকের আলোয় সে নিজেকে সুড়ঙ্গের মুখে আবিষ্কার করলো। হতভম্ব হয়ে সেই গুহামুখে দাঁড়িয়ে রইল। গুহার ভেতর নিকষ কালো অন্ধকার। এই অন্ধকারের ভেতর কোনো মানুষ আছে কিনা বোঝার উপায় নেই। মাত্র কয়েক মুহূর্ত, তারপর এই সুড়ঙ্গের অনেক ভেতর একটি ক্ষুদ্র আলোর শিখা দেখা দিল। আস্তে আস্তে সেই আলো বিস্তারিত হতে হতে একসময় গুহার মুখ পর্যন্ত চলে এলো। মেহেদী আল হাসান অনেক দূরে সুড়ঙ্গের ভেতর একজন মানুষকে দাঁড়ানো অবস্থায় দেখতে পেল। মানুষটি যে পুরুষ নয়, নারী, তা দূর থেকেই বোঝা যাচ্ছে। সেই নারী দেহ তরঙ্গিত ছন্দ তুলে সামনে এগিয়ে আসছে। মন্ত্রমুগ্ধের মতো সেদিকে তাকিয়ে আছে মেহেদী হাসান। সেই নারী তার থেকে কম বেশি 50 গজ দূরে এসে দাঁড়ালো। সে লক্ষ্য করল মেয়েটি অনিন্দ সুন্দরী। তার চেহারা স্রোত অতি মনোরম। সমস্ত শরীর কাপড়ের মতো একদম সাদা কাপড়ে জড়ানো। হঠাৎ এই দৃশ্য দেখে মেহেদী হাসান ভয় পেয়ে গেল। তার কণ্ঠস্বর স্তব্ধ হয়ে গেল, হাত পা কাঁপতে লাগলো। মেহেদী হাসানের এই অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠল। বলল, ভয় পাচ্ছ কেন যুবক? আমি তোমার কোনো ক্ষতি করব না। আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আমি 2000 বছর ধরে তোমার পথ চেয়ে আছি। তোমার তো আজ খুশির দিন, তাহলে তুমি এমন ভয় পাচ্ছ কেন? এসো, এগিয়ে এসো আমার দিকে। মেহেদী আল হাসান তার দিকে আরেকটু অগ্রসর হলো। কয়েক কদম এগিয়েছে, কাফনের মধ্যে থেকে একটি হাত বের হয়ে এলো। হাতটি মেহেদী আল হাসানের দিকে বাড়িয়ে এমন ইশারা করলো যেন সে আর সামনে না যায়। ইশারা পেয়েই মেহেদী আল হাসান দাঁড়িয়ে গেল। আলো নিভে গেল সঙ্গে সঙ্গে। মেহেদী অপেক্ষা করতে থাকলো, ভাবলো আলো হয়তো আবার জ্বলে উঠবে। সে আবার সেই কাফনে ঢাকা মেয়েটাকে দেখতে পাবে। কিন্তু আলো জ্বলার পরিবর্তে এবার ভেসে এলো মেয়েটির কণ্ঠস্বর। এই স্বর আগের মতো মিষ্টি মধুর নয়, রুক্ষ এবং কর্কশ কণ্ঠে মেয়েটি বলল, চলে যাও হে অবিশ্বাসী যুবক, তোমাকে বিশ্বাস করা চলে না। তোমার অন্তর ভালোবাসাহীন, তুমি চলে যাও, চলে যাও তুমি। আমাকে তুমি বিশ্বাস করো, আমার উপর ভরসা রাখো। মেহেদী আল হাসান অনুনয় করে বলল, আমি অবিশ্বাসী নই, আমার অন্তর ভালোবাসা এবং মমতাহীন নয়। সেই কথা বলছিল আর অন্ধকারের মতোই দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। সে চিৎকার করে বলতে লাগলো, আমি তোমার জন্য এখানে এসেছি, তোমাকে দেখার জন্য এই নির্জন অন্ধকারের মধ্যে একাকী ছুটে এসেছি। আমাকে বিশ্বাস করো, দেখা দাও আমাকে, কাছে এসো আমার। সুড়ঙ্গের গহীন থেকে আওয়াজ এলো, এখনো তোমাকে আমি বিশ্বাস করতে পারছি না। দুনিয়ার মানুষ সব প্রতারক, তুমিও প্রতারক। না, আমি প্রতারক নই, আমাকে বিশ্বাস করো, আমি সত্যি বলছি। তাহলে তুমি আগামীকাল এসো, ভয় ভীতি দূরে ফেলে এসো, অন্তরে প্রীতি এবং মহব্বত নিয়ে এসো। যদি তুমি প্রতারক না হও তবে তুমি আমার দেখা পাবে। কিন্তু মনের মধ্যে ভয় এবং সন্দেহ নিয়ে এলে, যেমন আজ এসেছো, তুমি কখনোই আমার দেখা পাবে না। আর যদি তুমি না আসো, তবে তুমি এবং তোমার উস্তাদ সেই কবিরাজের কপালে যে দুর্ভাগ্য আছে তা আমি খণ্ডাতে পারবো না। আজ চলে যাও, মনকে পরিষ্কার করে কাল এসো। মেহেদী আল হাসান এরপর অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। বারবার ডাক্তার সেই মেয়েকে,
কিন্তু মেয়েটির আর কোনো সাড়া শব্দ পেল না। সেই অন্ধকারের মধ্যেই সুড়ঙ্গের ভেতর দিয়ে হাঁটতে লাগলো এবং একসময় সুড়ঙ্গের অপর প্রান্তে চলে এলো। সুড়ঙ্গের ভেতরের চেয়ে বাইরের অন্ধকার কিছুটা কম। জমাট অন্ধকারের ভেতরে হেঁটে এসে সুড়ঙ্গের মুখে এসে পৌঁছালো। বাইরে আবছা আলোর মাঝে একটি লম্বা ছায়া দেখতে পেল। সাদা কাফনে জড়ানো একটি মেয়ে। সে গুহার বাইরে পা রাখার সঙ্গে সঙ্গেই সেটা অদৃশ্য হয়ে গেল। মেহেদী আল হাসান দৌড় দিল, কিন্তু পায়ে বাধা পেয়ে পড়ে গেল। উঠে আবার দৌড় দিল, কিন্তু কোথায় কাফন, কোথায় মেয়ে? নিরেট পাথর ছাড়া আর কোথাও কেউ নেই। সে সুড়ঙ্গের মুখে গিয়ে শব্দ করে ডাকলো। তার আওয়াজেই ধ্বনি প্রতিধ্বনি তুলে ফিরে এলো তার কাছে। তারপর আর কোনো আওয়াজ নেই, কান্নার শব্দ নেই, হাসির ঝর্ণা নেই, নেই কোনো কথামালা। একটু আগে সফেদ কাপড়ে ঢাকা যে মেয়ের সাথে সে কথা বলছিল, কোথাও নেই সে। নিরাশ হয়ে ফিরে চলে এলো মেহেদী হাসান। ফিরে চলল সুড়ঙ্গ পথেই। সুড়ঙ্গের মাঝামাঝি এসেছে এমন সময় সুড়ঙ্গের মুখে আলো দেখতে পেল, কিন্তু সেই আলোতে কোনো মানুষের ছায়াও ছিল না। আলো নিভে গেল। মেহেদী হাসান আলোহীন অবস্থাতেই সুড়ঙ্গ পেরিয়ে বেরিয়ে এলো। তার সামনে কিছু দূরে একটু আলো দেখা গেল। সে ওই আলোর কাছে গিয়ে দেখলো কে যেন পাথরের আড়ালে আগুন জ্বালিয়ে রেখেছে। মেহেদী হাসান সেখানে দাঁড়িয়ে অনেক কিছু চিন্তা করলো। শেষে যে দিক দিয়ে এসেছিল সেই দিকে চলে গেল। ধীরে ধীরে পাহাড়ি এলাকা থেকে বের হয়ে এলো মেহেদী। তার উট বাইরে এক গাছের সাথে বাঁধা ছিল। সে উটের উপর সওয়া হলো এবং কায়রোর দিকে যাত্রা করলো। তার মানসিক অবস্থা ছিল খুবই খারাপ। একে ভয় বলা যাবে না, কিন্তু মন তার ভরা ছিল সংকট এবং অস্থিরতা এবং পেরেশানিতে। সে ওই আলো দুটি সম্পর্কে চিন্তা করছিল। একটা সেই আলো যার সামনে সফেদ কাপড়ে ঢাকা মেয়েটি দাঁড়িয়েছিল, আরেকটি আলো যেটি উপরে সে দেখে এসেছে। উপরের আলোটা আগুন ছিল, কিন্তু মেয়েটি যে আলোতে দাঁড়িয়েছিল সেই আলোতে আগুন ছিল না, কারণ আলো জ্বলা স্থানটি সে দুইবার অতিক্রম করেছে। সেখানে আগুন জ্বালালে তার কিছুটা উত্তাপ সে অবশ্যই পেত। তাহলে সেটা কিসের আলো? প্রশ্নটার কোনো জবাব সে তাৎক্ষণিকভাবে পেল না। রাত অনেক হয়ে গিয়েছিল। নিজের আস্তানায় ফিরে এলো মেহেদী হাসান। বিছানায় গেল ঘুমানোর জন্য, কিন্তু তার কিছুতেই ঘুম এলো না। বারবার সেই কাফনে জড়ানো মেয়েটির চেহারায় তার সামনে ভেসে উঠতে লাগলো। বিছানায় শুয়ে সে কেবল ছটফটি করতে লাগলো। অনেক রাতে শোয়ার পরেও অভ্যাস অনুসারে সকাল সকালে ঘুম থেকে উঠল সে। তারপর প্রাত্যহিক কাজ সেরে আলী বিন সুফিয়ানের কাছে গেল নতুন নির্দেশ নিতে। আলী বিন সুফিয়ান তার ডিউটির স্থান পরিবর্তন করে তাকে শহর থেকে দূরে অন্য একটি জায়গায় ডিউটি করতে বলল। আরও কিছুদিন আমাকে এখানে ডিউটি করার অনুমতি দিন। এতদিন এখানে কাজ করেছি, মনে হয় একটি সূত্রের কাছাকাছি চলে এসেছি প্রায়। মেহেদী আল হাসান বলল, আমি আশা করছি এই পাহাড়ি এলাকায় আমি এমন কিছু পাবো যা আপনাকে চমৎকৃত করবে। আমাকে আর 2-3 দিন সময় দিন। এর মধ্যে ইনশাল্লাহ আমি আপনাকে নতুন কোনো সুসংবাদ শোনাতে পারবো আশা করি। আলী বিন সুফিয়ান তার আবেদন উপেক্ষা করলেন না, কারণ সে অনাড়ি গোয়েন্দা নয়। সে এক বিশ্বস্ত এবং ট্রেনিংপ্রাপ্ত অফিসার। সে যখন চাইছে তখন তাকে একটু সুযোগ দেওয়া দরকার। আলী বিন সুফিয়ান এই নিয়ে তার সাথে কিছুক্ষণ আলোচনা করলেন। পরে চিন্তা ভাবনা করে বললেন, তোমার আবেদন মঞ্জুর করা হলো। আশা করি তুমি সাবধানে কদম ফেলবে এবং নতুন সংবাদ নিয়েই ফিরবে। মেহেদী আল হাসান প্রেতাত্মার সাথে সাক্ষাৎ করার আগে সে এলাকা ছাড়তে চাচ্ছিল না। এই প্রথম সে তার দায়িত্ব চেয়ে নিল। আলী বিন সুফিয়ানের যদি সামান্যতম সন্দেহ হতো যে সে কোনো চক্রে পড়ে তার ডিউটি পরিবর্তন করতে চাচ্ছে, তবে তাকে কখনোই সেখানে যাওয়ার অনুমতি দিত না। এক দক্ষ গোয়েন্দা নিজেকে এমন ভয় এবং বিপদের মধ্যে ফেলে দিয়েছিল যেখানে তার জীবন যাওয়ার ঝুঁকি ছিল। মেহেদী আল হাসান হেকিমের কাছে গেল। তার কাছে রাতের ঘটনা সব খুলে বলল। হেকিম তার কাহিনী শুনে চোখ বন্ধ করল। মুখে বিড়বিড় করে কি যেন বলল। কিছুক্ষণ পর চোখ খুলে মেহেদী আল হাসানের চোখে চোখ রাখল। আজ রাতে আবার সেখানে যাও। হেকিম তাকে বলল, সেই পবিত্র জগতের সৃষ্টি এই অপবিত্র পৃথিবীর মানুষের ধোকায় পড়তে চায় না, ভয় পাই। তুমি সেখানে ভয় পাওয়ার মতো কিছু করবে না, যাতে আজও সে দেখা দিয়ে সাক্ষাৎ না করে অদৃশ্য হয়ে যায়। তুমি অধৈর্য হয়েও না, সে তোমার সাথে সাক্ষাতের জন্য অধীর হয়ে আছে। অবশ্যই সাক্ষাৎ হবে। যদি এই সাক্ষাতে তোমার কোনো উপকার না হয়, তবে আমি কেন তোমায় সেখানে পাঠাতে যাব? নিশ্চয় এই সাক্ষাৎ তোমার জীবনের এক উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকবে। মেহেদী আল হাসান চলে গেল। রোজকার মতো পশুর পাল নিয়ে পাহাড়ের পাদদেশে ছেড়ে দিয়ে সে উপরে উঠে গেল। সেখানে সে ঘোরাফেরা করতে লাগলো। তার চোখে পড়লো সেই গুহা মুখ। সে সেই গুহার কাছে গেল, তাকালো চারিদিকে, তারপর সুড়ঙ্গের মধ্যে ঢুকে গেল। সুড়ঙ্গের মুখে সে মাটিতে একটি কাপড়ের টুকরো পড়ে থাকতে দেখল। সেই কাপড়ের খণ্ডটি উঠিয়ে নিল। 1 ইঞ্চি চওড়া, হাতখানেক লম্বা এক টুকরো ফিতা। সে কাপড়ের ফিতাটাকে গভীর দৃষ্টিতে লক্ষ্য করলো। ফিতাটি পকেটে রেখে সে এবার সুড়ঙ্গের মধ্যে দিয়ে হাঁটা শুরু করলো। এক পাশ দিয়ে ঢুকে সে অন্য পাশ দিয়ে বেরিয়ে এলো। সে সেই উঁচু জায়গাটির কাছে গেল যেখানে পাথরের আড়ালে সে আগুন জ্বলতে দেখেছিল। এরপর সে পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠতে লাগলো।
তখন অদৃশ্য থেকে এক পুরুষ কণ্ঠের আওয়াজ ভেসে এলো, উপরে যেও না, যার জন্য তুমি এসেছো সে রাতে আসবে। এই শব্দটি গুঞ্জরিত হয়ে বারবার তার কানে বাজতে লাগলো। তখন আবার শব্দ হলো, আমাদের পৃথিবীতে এসে খোঁজাখুঁজি করবে না, যেই পথে এসেছো সেই পথে ফিরে যাও। মেহেদী আল হাসান থেমে গেল। তার এমন মনে হতে লাগলো যেন সেই শব্দ তার আশেপাশে ঘুরছে। সে আর উপরে গেল না, সে অভিভূত হয়ে এদিক ওদিক দেখতে লাগলো। সে ভাবলো তার এমন কিছু করা উচিত নয় যাতে এখানকার প্রেতাত্মারা তার প্রতি অসন্তুষ্ট হয়। অসন্তুষ্ট হলে তারা তার ক্ষতি সাধন করে বসতে পারে। সে আবার গুহার ভেতর ঢুকে গেল এবং সুড়ঙ্গের ভেতর দিয়ে হেঁটে অপর পাশ দিয়ে বাইরে চলে এলো। তারপর হেঁটে হেঁটে সে তার পশুগুলোর কাছে চলে এলো, যেখানে এক পাথরের ওপর বসে সে চিন্তা করতে লাগলো, এই রহস্যটা কি? কে আমাকে উপরে যেতে নিষেধ করলো? কেন নিষেধ করলো? এই দিনের বেলায় যেখানে কোনো জনমনুষ্য নেই, সেখানে কিভাবে স্পষ্ট আওয়াজে তাকে উপরে উঠতে বারণ করলো? লোকটার কথা থেকে বোঝা যায় সে আমার প্রতিটি কার্যকলাপ দেখছে। তাহলে আমি তাকে দেখলাম না কেন? তাহলে কি এখানে কোনো মানুষ নেই? অদৃশ্য আত্মাই আমাকে এভাবে বারণ করলো, কিন্তু কেন? উপরে কি আছে যা ওরা আমাকে দেখতে দিতে চায় না? দিনটা তার এইসব চিন্তাতেই কেটে গেল। শেষে রাতে আবার এখানে আসার জন্য বিকেলে তাড়াতাড়ি তার ঠিকানায় ফিরে গেল। সূর্য অস্ত যাওয়ার পর সে আবার রাখালের পোশাক পরে পাহাড়ি অঞ্চলে রওনা দিল। এভাবেই সে প্রতিদিন যায়। সাধারণ পোশাক পাল্টে মরু রাখাশের বেশে সে বারবার হেকিমের সাথে দেখা করে। এটাই তার ডিউটির পোশাক। সে যখন ডিউটিতে যায় তখন সে লম্বা একটা খঞ্জরের সঙ্গে নিয়ে যায়। গতকাল তার সঙ্গে খঞ্জর ছিল বলেই রাতে সেই নারী তার সাথে সাক্ষাৎ করেনি। হেকিম বিষয়টি লক্ষ্য করে তাকে বলেছিল, তুমি কি এই খঞ্জর নিয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? মেহেদী আল হাসান হ্যাঁ সূচক মাথা নাড়লে তিনি কড়া ভাষায় নিষেধ করে বলেছিলেন, খবরদার, রাতে যখন প্রেতাত্মার সাথে দেখা করতে যাবে তখন সঙ্গে কোনো অস্ত্রশস্ত্র রেখো না। অস্ত্রকে ওরা ঘৃণা করে। অস্ত্র মানুষের বুক থেকে প্রেমের শক্তি কেড়ে নেয়। ফেরাউন অস্ত্রের মুখে ওদের জোর করে ধরে এনেছিল, তাই ওরা অস্ত্রধারী কারোর সাথে সাক্ষাৎ করে না। আজ রাতে তুমি যখন ওইখানে যাবে তখন সঙ্গে কোনো অস্ত্র নিয়ে না। রাখালের পোশাক পরে সেই লম্বা ছোরাটির দিকে তাকালো। ছোরাটি দেয়ালের সাথে ঝরানো। সে ছোরাটি দেখলো, হেকিমের সাবধান বাণী মনে পড়ে গেল তার। সে গভীর চিন্তায় পড়ে গেল। হেকিমের নির্দেশ অনুযায়ী খঞ্জর বা কোনো অস্ত্রই সাথে নেওয়া যাবে না, কিন্তু নিরস্ত্র অবস্থায় যাওয়াটা কি ঠিক হবে? অনেক চিন্তা ভাবনার পর জীবনের নিরাপত্তার কথা ভেবে সে খঞ্জরটি সঙ্গে নিয়ে যুক্তিযুক্ত মনে করল। সে দেয়াল থেকে খঞ্জরটি পেড়ে কাপড়ের ভেতর কোমরের সাথে সেটি বেঁধে নিয়ে বের হয়ে গেল ঘর থেকে। গন্তব্যস্থানে পৌঁছে সে উঠকে বসিয়ে দিল। তারপর পায়ে হেঁটে রওনা দিল সুড়ঙ্গের মুখের দিকে। সহসা সে পিছন দিকে কারো পদধ্বনি শুনতে পেল। থেমে গেল সে। সঙ্গে সঙ্গে থেমে গেল সেই পদধ্বনি। মেহেদী সামনে না এগিয়ে সেখানে দাঁড়িয়ে থাকলো। একটু পর উপর থেকে পাথর গড়ানোর শব্দ শুনতে পেল। পাথর পতনের সেই ধ্বনি তেমন বিকট ছিল না, কিন্তু এমন নিঝুম এবং খাড়া পাহাড়ে পাথর পতনের আওয়াজ ধ্বনি প্রতিধ্বনি তুলে নিচ পর্যন্ত গড়িয়ে চলল। পাথর পতনের আওয়াজ শেষ হতেই একটি গুঞ্জন ধ্বনি ভেসে আসলো গুহার ওদিক থেকে। মনে হলো কেউ যেন ফোঁপাচ্ছে এবং কাঁদছে। আস্তে আস্তে সেই কান্নার ধ্বনি জোরালো হলো। মেহেদী আল হাসানের কানে সেই কান্নার ধ্বনি আঘাত করতেই সে বলে উঠল, কেঁদো না, আমার সামনে এসো। আমার দুনিয়া অপবিত্র হতে পারে, কিন্তু আমি অপবিত্র নই। তুমি আমাকে ছেড়ে চলে যাবে। কান্না কাতর কণ্ঠে এই কথাটা বলল কোনো নারী, যে আওয়াজে ছিল বিনয় এবং নম্রতা। হঠাৎ আলো জ্বলে উঠল, সেই সঙ্গে সঙ্গেই আবার নিভেও গেল। আলোটি জ্বলে উঠেছিল সুড়ঙ্গের একেবারে মুখে। মেহেদী আল হাসান দ্রুত পদক্ষেপে সুড়ঙ্গের দিকে এগিয়ে গেল। সুড়ঙ্গের একদম কাছাকাছি গিয়ে এক বিরাট পাথরের পিছনে বসে নিজেকে লুকিয়ে ফেলল সে। সেখান থেকে উপরের দিকে তাকালো, যেখানে গতরাতে আগুন জ্বলতে দেখেছিল। একটু পর আজও সেখানে আগুন জ্বলে উঠল। সে নিজেকে মাটির সাথে একদম মিশিয়ে হামাগুড়ি দিয়ে সুড়ঙ্গের মুখের কাছাকাছি চলে এলো। তারপর নিজেকে ছুড়ে মারল সুড়ঙ্গের ভেতর। সুড়ঙ্গে পৌঁছে যতটা সম্ভব পাথরের আড়ালে নিজেকে গোপন করে চুপচাপ বসে থাকলো। অন্ধকারে তার চোখ সহনীয় হয়ে উঠলে সে এদিক ওদিক দৃষ্টি মেলে নীরবে দেখতে থাকলো। গুহা থেকে আগুনটা সে স্পষ্ট দেখতে পাচ্ছিল না, তবে আগুনের আভা পরিষ্কার দেখা যাচ্ছিল। সুড়ঙ্গের ভেতর থেকে মেয়েটির কণ্ঠস্বর ভেসে এলো, হে সুন্দর যুবক, 2000 বছর ধরে তোমার পথ পানে চেয়ে আছি, তুমি আমার সামনে এসো। সুড়ঙ্গের ভেতর এই কথা বারবার ধ্বনি প্রতিধ্বনি হতে লাগলো। মেহেদী আল হাসান সেই কণ্ঠস্বরের উদ্দেশ্যে নিঃশব্দে পা বাড়ালো। অন্ধকারে সুড়ঙ্গের দেয়াল হাতড়ে ভেতরের দিকে চলতে লাগলো সে। তার মনে পড়ল হেকিম তাকে বলেছে সাথে কোনো অস্ত্র নিয়ে যেও না, নিলে সেই মেয়ের আত্মা তোমার সামনে আসবে না। তার সঙ্গে এখন 1-1.5 ফুট লম্বা খঞ্জর আছে, অথচ মেয়েটি কথা বলছে, ডাকছে তাকে। সে আরো অগ্রসর হলো এবং সুড়ঙ্গের মাঝামাঝি পৌঁছে গেল। সুড়ঙ্গটা প্রশস্ত
দেয়াল হাত রেখে এগুচ্ছে এমন সময় তার মনে হলো সামনে কেউ এগিয়ে আসছে। সে দেয়ালের সাথে পিঠ লাগিয়ে রুদ্ধশ্বাসে আগন্তুকের জন্য অপেক্ষা করতে লাগলো। সুড়ঙ্গের ভেতর গাঢ় অন্ধকার, নিজের হাত পা পর্যন্ত দেখা যায় না। ফলে আগন্তুক পুরুষ নারী তা যেমন দেখতে পেল না, তেমনি আগন্তুক ঠিক কতটা দূরে তাও নিশ্চিত হতে পারছিল না। সহসা তার মনে হলো কেউ তার সামনে দিয়ে চলে যাচ্ছে। তাকে পেরিয়ে মেয়েটি আরো 2 কদম এগিয়ে গিয়ে থামলো। থেমে আবার কান্না শুরু করে দিল। এত ঘুটঘুটে অন্ধকারেও সে বুঝতে পারল গতকাল যে মেয়েকে সে আলোর সামনে দেখেছিল এই সেই মেয়ে। মেহেদী আল হাসান এই শব্দ আগেও কয়েকবার শুনেছে। এখন মেয়েটি তার এত কাছে যে হাত বাড়ালেই সে তাকে ধরতে পারবে। টেনশনে তার বুক জোরে জোরে লাফাতে লাগলো। মেয়েটি আবার সামনে অগ্রসর হওয়ার জন্য পা বাড়ালো। ঠিক সেই সময় সুড়ঙ্গের মুখে আলো জ্বলে উঠল। আলোটা জ্বলেই সঙ্গে সঙ্গে আবার নিভে গেল। মেহেদী আল হাসান দেয়াল থেকে আলগোছে তুলে আনলো তার দেহ এবং চোখের পলকে আগন্তুকের পিছন থেকে জোরে তাকে জাপটে ধরল। মেয়েটি এতে মোটেও ভিতর না হয়ে বলে উঠল, ওরে হতভাগা, তুই কি এটাকে কৌতুক ভাবতে শুরু করেছিস? ছেড়ে দে আমাকে, আমি তো আর ফুরিয়ে যাচ্ছি না। আগে শিকার ধর, তোর শিকার এসে গেছে। আগে তাকে ঘায়াল করে নে, ছাড়, জলদি ছাড় বলছি। মেহেদী আল হাসান যে সন্দেহের জীবন বাজি রেখে তাকে ধরতে চেয়েছিল, সেই সন্দেহ সত্যে পরিণত হলো। সে চিন্তা করছিল, যদি সত্যিই প্রেতাত্মা হয় তবে সে কখনো সামনে আসবে না, আর যদি তা না হয় তবে তো একটা বড় ধরনের শিকার হাতে পাওয়া যাবে। মেয়েটি ভেবেছিল তার সঙ্গী ডিউটি ফেলে তার সঙ্গী পাওয়ার জন্য এভাবে জড়িয়ে ধরেছে, তাই সে প্রথমটাই এটাকে তেমন আমল দেয়নি। কিন্তু মেহেদী আল হাসানের কণ্ঠ কানে যেতেই যেন সম্বিত ফিরে এলো। মেহেদী আল হাসান তার কানের কাছে মুখ নিয়ে বলল, যদি চিৎকার দাও তবে খঞ্জরের আঘাতে তোমাকে ফোড়ফোড় করে ফেলবো। আমি তোমার কলিজা টেনে বের করে খেয়ে ফেলবো। মেয়েটি বলল, জানো আমি কি? মেহেদী আল হাসান তাকে এক হাতে চেপে ধরে অন্য হাতে খঞ্জর বের করে তার ধারালো মাথা মেয়েটির পাঁজরে ঠেকালো এবং বলল, প্রাণের মায়া থাকলে আমি যা বলি তা মন দিয়ে শোনো। এই সময় সুড়ঙ্গের মুখে আরো একবার আলো জ্বলে উঠল। মেহেদী আল হাসান এই পথের বাইরে বের হওয়া বিপজ্জনক মনে করল। মেয়েটি ততক্ষণে বুঝে ফেলেছে কি ঘটেছে। সে তাকে বিভ্রান্ত করার জন্য বলে উঠল, আমি এজন্যই তোমাকে কাল কাছে আসতে দেইনি। তোমরা দুনিয়ার মানুষরা বড় প্রতারক, বড় ফেরেববাজ, তোমাদেরকে বিশ্বাস করা যায় না। মেয়েটি রাগত স্বরে বলল, 2000 বছর ধরে এই জন্যই আমি কি তোমার পথ পানে চেয়ে অপেক্ষা করছি? তুমি আমার বিশ্বাস ভঙ্গ করবে? হ্যাঁ, তোমার অপেক্ষার দিন শেষ হয়ে গেছে। মেহেদী আল হাসান বলল, এখন তুমি আর আত্মার পবিত্র জগতে ফিরে যেতে পারবে না। এখন তুমি আমাদের এই অপবিত্র পৃথিবীর অপবিত্র মেয়ে এবং নারী। আমি নারী নই, সে বলল, আমি নবযৌবনা মেয়ে, খুব সুন্দরী মেয়ে। সে কণ্ঠ নামিয়ে বলল, আমি জোরে কথা বলবো না, আমার কথা মনোযোগ সহকারে শুনে নাও। আমি জানি তুমি কে এবং কেন এখানে এসেছো। তুমি আমার কাছে এত বেশি পছন্দনীয় যে তোমাকে পাওয়ার জন্যই আমাকে এই পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। তবে আর আপত্তি কেন? আমার সঙ্গেই চলো। মেহেদী আল হাসান বলল। না, মেয়েটি বলল, বরং তুমি আমার সঙ্গে চলো। যদি আমি তোমার সাথে যাই তবে আমরা দুজনই না খেয়ে মরব। যদি তুমি আমার সঙ্গে আসো তবে ফেরাউনের সমস্ত গুপ্তধন আমাদের হবে। তোমাকে আর জঙ্গল, পাহাড় এবং বিরান মরুভূমিতে ছুটে বেড়াতে হবে না। সামান্য বেতনের বিনিময়ে আর গোয়েন্দাগিরি করতে হবে না। তোমরা এখানে কি করছো? মেহেদী জিজ্ঞেস করলো। আমরা ফেরাউনের ধনরত্ন বের করেছি। মেয়েটি বলল, আমি অনেক লোকের সঙ্গে এখানে আছি। তারা সব কোথায়? মেহেদী জিজ্ঞেস করলো। আমার সঙ্গে চলো, দেখতে পাবে। সকলেই তোমাকে খুশিতে বরণ করে নেবে। মেয়েটি বলল, তুমি আমাকে যখন আলোতে দেখতে পাবে তখন তুমি তোমার দুনিয়ার কথা, তোমার বিত্ত বৈভবের কথা সব ভুলে যাবে। মেহেদী আল হাসান মেয়েটির শরীর থেকে এক ধরনের সুগন্ধ পাচ্ছিল। তাতে সে নেশার ঘোর অনুভব করল। সে যখন মেয়েটিকে তার বাহুতে চেপে ধরেছিল তখনই সে বুঝতে পারল এই দেহে মানুষের ঈমান নষ্ট করার এক লোভনীয় বস্তু। মেয়েটির মিষ্টি মধুর কণ্ঠস্বরে যে সুধা লুকিয়ে আছে তার মোহ কোনো পুরুষকে বিভ্রান্ত করার জন্যই যথেষ্ট। তার মাদকতাময় দেহ, নেশা জাগানো ঘ্রাণ সবই বিভ্রান্তির হাতিয়ার। সেই মুহূর্তেই সুড়ঙ্গের মুখে আবার আলো জ্বলে উঠল। মেহেদী আল হাসান এবার সতর্ক হয়ে গেল। সে মেয়েটিকে আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করল না। তার লোকেরা যে সুড়ঙ্গের মুখে এবং আশেপাশে আছে তা এই আলোই প্রমাণ করে দিল। সে সিদ্ধান্ত নিয়ে ফেলল, এদিকের মুখ দিয়ে সে বের হবে না, কারণ এদিকে মেয়েটির লোকজন অপেক্ষা করছে। সে অন্য পাশ দিয়ে মেয়েটিকে নিয়ে বেরিয়ে পড়ার তাড়া অনুভব করলো। তখনই তার মনে হলো, সেখানেও কি মেয়েটির লোকজন থাকতে পারে না? মেয়েটির সঙ্গী সাথী কয়জন এবং কারা কিছুই তার জানা নেই। এই অবস্থায় অন্ধকারে ঢিল ছোড়া ছাড়া উপায় কি? সে মেয়েটিকে কর্কশ কণ্ঠে হুকুম করল, তোমার এই কাফনের পোশাক খুলে ফেলো। মেয়েটি হুকুম তামিল করল। সঙ্গে সঙ্গে সে তার গায়ের উপর জড়িয়ে রাখা সাদা চাদরের কাপড়টি খুলে ফেলল। মেহেদী আল হাসান চাদরটি একটানে ছেড়ে তার এক টুকরো দিয়ে মেয়েটির হাত পিছনে নিয়ে বেঁধে ফেলল।
অপর টুকরো নিয়ে তার পা দুটি বেঁধে ফেললো, তৃতীয় আরেকটি খণ্ড নিয়ে তার মুখটি বেঁধে ফেললো। তারপর তাকে কাঁধে উঠিয়ে গুহা থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। খঞ্জরটি তার হাতেই ছিল। সে সুড়ঙ্গের মুখে পিছনে রেখে মেয়েটিকে নিয়ে ছুটতে লাগলো। উদ্দেশ্য, পিছনের মুখ দিয়ে বেরিয়ে মেয়েটিকে নিয়ে এখান থেকে সরে পড়া। দ্রুত পালাতে না পারলে মেয়েটির সঙ্গী সাথীরা তাকে ধরে ফেলবে, আর তাদের হাতে একবার ধরা পড়া যাওয়ার মানে হচ্ছে আগে যে দুই কমান্ডার এখানে মারা পড়েছে তাদের ভাগ্য বরণ করা। কিন্তু না, এভাবে মৃত্যুর কাছে নিজেকে সঁপে দেওয়ার কোনো মানে হয় না। সে প্রাণপণে ছুটতে লাগলো। গত রাতে যখন মেহেদী আল হাসান এখানে এসেছিল তখন প্রেতাত্মার সাথেই সাক্ষাৎ করতে এসেছিল। সুড়ঙ্গের মাঝে আলোর ঝিলিকের ভেতর পলকের জন্য সে তাকে দেখতেও পেয়েছিল। পরে সেই নারী অদৃশ্য হয়ে গিয়েছিল। মেহেদী যখন সুড়ঙ্গের পথে দাঁড়িয়েছিল তখন সুড়ঙ্গের বাইরে সে আলো দেখতে পেয়েছিল। সেই সুড়ঙ্গের ভেতর দিয়ে ওপাশে যাওয়ার পর পলকের জন্য একটি ছায়াও দেখেছিল। দিনের বেলায় সুড়ঙ্গের ভেতর দিয়ে অতিক্রম করার সময় সে এক টুকরা ফিতা মাটিতে পড়ে থাকতে দেখল। ফিতাটি দেখেই সে বুঝে নিয়েছিল এটা মৃতের কাফন বাঁধার ফিতা। আলী বিন সুফিয়ানের কাছে সে গোয়েন্দাগিরি ট্রেনিং পেয়েছে। সামান্য জিনিসও সে অনেক সময় বড় রহস্য উদ্ঘাটন করে ফেলে। সেই শিক্ষা সে আলী বিন সুফিয়ানের কাছে পেয়েছিল। ফলে এই সামান্য ফিতা তার কাছে অনেক বড় হয়ে দেখা দিল। তার মনে সন্দেহ সৃষ্টি করলো এই ফিতা। তাই আজ রাতে প্রেতাত্মার সাথে সাক্ষাতের জন্য আসার সময় হেকিমের নিষেধ সত্ত্বেও সঙ্গে খঞ্জর নিয়ে এসেছিল। এটা পরীক্ষার এক সুন্দর পদ্ধতি। খঞ্জর থাকা সত্ত্বেও প্রেতাত্মা এসে হাজির হয়েছে, অতএব হেকিমের বাণী মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই আজ তার সাহসিকতা প্রদর্শনের দিন। আলো দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে কৌশলে সুড়ঙ্গের ভেতর প্রবেশ করার সময় সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল আজ সে প্রেতাত্মার মুখোমুখি হবে। এই আগুন এবং প্রেতাত্মার কাহিনী মেহেদী আল হাসানের মনে অতীতের কিছু ঘটনার কথা স্মরণ করিয়ে দিল। তার মনে পড়ে গেল ক্রুসেডাররা ঠিক এমনিভাবে মিশরের পাহাড়ি এলাকায় মূর্খ লোকদের ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল। তারা পাহাড়ের ওপর বড় ধরনের মশাল জ্বালিয়ে তার সামনে কাঠের তক্তা রাখত, যাতে আলোর উৎস গোপন থাকে। এরপর তারা চমকপ্রদ ধাতুর পাত ব্যবহার করত। চকমকি ধাতুর চমক এবং আলোর কিরণ সামনে পাহাড়ে গিয়ে পড়ত। মশাল এবং চকমকি ধাতুর মাঝখানে তখন আরেকটি কাঠের তক্তা রাখা হতো। সেটি খাড়া করলে জ্যোতি নিভে যেত, আর শুইয়ে দিলে আলোর চমক সৃষ্টি হতো। এই মশাল এবং চকমকি ধাতুর পাত এমনভাবে রাখা হতো যা সহজে লোকদের চোখে পড়ত না। কিন্তু মিশরে আইবির গোয়েন্দাদের হাতে ক্রুসেডারদের এই কেরামতি ধরা পড়ে যায়। তখন তারা সেই পাহাড়ি লোকদের কাছে সব ফাঁস করে দেয়। নইলে সহজ সরল পাহাড়ি লোকেরা ব্যাপারটিকে অলৌকিক ব্যাপার বলেই বিশ্বাস করত। এই রহস্য উদ্ঘাটন অভিযানে সৌভাগ্যক্রমে মেহেদী আল হাসানও জড়িত ছিল। তাই সে বুঝতে পারল সুড়ঙ্গের ভেতর আলোর নাচন কোনো অলৌকিক ব্যাপার নয়, এটা মানুষকে বিভ্রান্ত করার একটি অপকৌশল মাত্র। এটা সে ক্রুসেডারদের অপকৌশল তা বুঝতে পেরেছিল বলেই সে মেয়েটিকে আর কিছু জিজ্ঞেস করেনি। জিজ্ঞেস করার মতো হাতের সময় বা কোথায়। যে কোনো সময় মেয়েটির সঙ্গীরা এসে পড়তে পারে, তখন মেয়েটিকে তো তারা ছিনিয়ে নেবেই, তার সাথে নিজের জীবনও বিপন্ন হয়ে পড়বে। তাই মেয়েটিকে আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি সে। জিজ্ঞেস করলে ভুল ব্যাখ্যা এবং বুঝ দিয়ে তাকে ভ্রান্ত পথে নিয়ে যাওয়া ছাড়া মেয়েটির আর কি বা করতে পারত। মেহেদী আল হাসান মেয়েটিকে কাঁধে নিয়ে উল্টো পথে প্রাণপণে ছুটছিল। আলো নিক্ষেপকারীরা সুড়ঙ্গ মুখে আরো কয়েকবার আলো ফেলল, কিন্তু তখন মেহেদী আল হাসান মেয়েটিকে নিয়ে ছুটছে। মেয়েটির কান্নার আওয়াজ থেমে গিয়েছিল। এটা ছিল এক ধরনের সংকেত ধ্বনি, অর্থাৎ শিকার এখনো জালে ধরা পড়েনি। কিন্তু তার কান্নার আওয়াজ থেমে যেতেই মেহেদী আল হাসানকে একটি ভয় এসে তাড়া করলো। সে ভেবে দেখল মেয়েটির কান্না থেমে যাওয়ায় তার লোকজন ভাববে শিকার জালে ধরা পড়েছে, তখন তারা তাকে ধরার জন্য ছুটে আসবে। কিন্তু যেখানে মেয়েটিকে পাওয়ার কথা সেখানে না পেলে তারা চারিদিকে ছড়িয়ে পড়বে তার তালাশে। আবার এমনও হতে পারে মেয়েটি কোনো সাড়া না পেয়ে তারা কি হয়েছে দেখার জন্য ওরা সুড়ঙ্গের ভেতর নেমে আসতে পারে। সে মেয়েটাকে কাঁধে নিয়ে গুহার অপর মুখ দিয়ে বেরিয়ে এলো। সুড়ঙ্গের মুখ থেকে কিছু দূর গিয়ে সে মেয়েটাকে কাঁধ থেকে নামিয়ে মাটিতে বসিয়ে দিল। তারপর তার মুখের বাঁধন খুলে জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে বলবে আমি কোন দিক দিয়ে গেলে তোমাদের লোকদের সামনে পড়বো না? যদি তুমি একা যাও তবে বলতে পারি, তুমি আমার সঙ্গেই যাবে। মেহেদী আল হাসান বলল, দেখো, আমাকে যদি ফাঁসাতে চেষ্টা করো তবে আমি তো শেষ হবই, তোমাকেও জীবিত রাখবো না। আমি তোমাকে সেই গোপন তথ্য বলে দেবো যেই গোপন ভেদ জানার জন্য তুমি আগ্রহী, যদি তুমি আমাকে ছেড়ে দাও। যদি কোনো শর্ত ছাড়াই আমি যা জানতে চাই তা আমাকে না বলো, তবে আমাকে সেই পথ ধরতে হবে যা আমার পছন্দ নয়। তুমি শুধু আমাকে একবার আলোতে নিয়ে দেখে নাও। মেয়েটি বলল, আর আমাকে তোমার নিজের মনে করে একবার আমার সাথে চলো, আমি তোমার সাথে কোনো প্রতারণা করছি না। মেহেদী আল হাসান তার রূপ যৌবন দিয়ে প্রভাবিত করার চেষ্টা করলো। তাদের সুবিধা করতে না পেরে ধনরত্নের লোভ দেখালো, কিন্তু তাকে কাবু করতে পারল না। মেহেদী আল হাসান মেয়েটিকে আর কথা বাড়ানোর সুযোগ না দিয়ে তার মুখ বেঁধে দিল।
তারপর নিজের বুদ্ধিমতো একটা নিরাপদ রাস্তা বেছে নিল। রাস্তাটি পাহাড়ের উপর দিয়ে এপাশ থেকে ওপাশে চলে গেছে। সে মেয়েটাকে সেখানে বসিয়ে রেখে উপরে উঠতে লাগলো। পাহাড়ি লতাপাতা, গাছের ডালের ফাঁক ফোকর গলে সে মাত্র কয়েক কদম এগিয়েছে, মেয়েটিকে ডাকতে ডাকতে একটি লোক নিচ থেকে উপরে উঠতে শুরু করলো। মেহেদী আল হাসান উপরে ওঠা বন্ধ করে ধীরে ধীরে নিচে নামলো এবং মেয়েটির কাছাকাছি এসে এক পাথরের আড়ালে লুকালো। লোকটি সম্ভবত মেয়েটাকে দেখতে পেয়েছিল, কারণ সে ছিল উন্মুক্ত জায়গায়। লোকটি বলে উঠল, তুমি কথা বলছো না কেন? লোকটি প্রশ্ন করছে আর উপরে উঠছে। মেয়েটির মুখ বাঁধা ছিল, তাই সে লোকটির কোনো প্রশ্নের জবাব দিতে পারছিল না। অবশেষে লোকটি তার এক কদম কাছে এসে বসে পড়ল আর বলল, তোমার কি হয়েছে? এদিকে গেলে না? মেহেদী আল হাসান তার পিছনে ছিল, মাত্র 2-3 গজ দূরে। সে দ্রুত বেগে উঠে লোকটির পিঠে সজোরে খঞ্জর বসিয়ে দিল। লোকটি হুমড়ি খেয়ে পড়ে যেতেই সে খঞ্জর টেনে নিয়ে আবারও সজোরে আঘাত করল। এই দিয়ে আঘাতেই লোকটির ভবলীলা সাঙ্গ হলো। সে আর কোনো শব্দই করতে পারল না। মেহেদী আল হাসান তাকে টেনে নিয়ে সেই পাথরের আড়ালে ফেলে দিল। এরপর সে মেয়েটাকে আবার কাঁধে উঠিয়ে নিয়ে পাহাড়ের উপর উঠতে লাগলো। পাহাড়টা তেমন উঁচু ছিল না, উপরের দিকটা ছিল বেশ চওড়া। মেহেদী আল হাসান সেই উপত্যকায় গিয়ে পৌঁছালো। মেয়েটিকে নিয়ে এতটা চড়াই মারিয়ে সে একেবারে কাহিল হয়ে পড়েছিল। তার সারা শরীর দিয়ে তখন ঘাম ঝরছিল, পানের পিপাসায় মুখ শুকিয়ে এসেছিল। উপত্যকায় পৌঁছে সে থামল, মেয়েটিকে কাঁধ থেকে নামিয়ে ঘাসের উপর শুয়ে পড়ল, লম্বা হয়ে শ্বাস নিতে লাগলো। তার জন্য সবচেয়ে ভালো হতো যদি বাকি রাতটুকু কোথাও লুকিয়ে থাকতে পারত। তারপর দিনের আলোয় একদিকে সরে পড়া তেমন সমস্যা হতো না। কিন্তু এই ঝুঁকি নেওয়ার সাহস তার হলো না। সে তাড়াতাড়ি কাউরে পৌঁছাতে চাচ্ছিল, যাতে হেকিমকে গ্রেফতার করতে পারে এবং ভোর হওয়ার আগেই এই এলাকাটাও অবরোধ করে নিতে পারে। সে এদিক ওদিক তাকিয়ে দেখলো, নিচে যেখানে মশালের আলো জ্বলছিল সেখানে এক লোককে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। লোকটা আয়নার মতো স্বচ্ছ নিকেল করা ধাতুর পাত দুটি হাতে উঠিয়ে এদিক ওদিক ঘোরাচ্ছিল। লোকটার পাশে মনে হয় আরও একজন আছে। অন্ধকারের কারণে তাকে স্পষ্ট দেখা যাচ্ছে না। মেহেদী আল হাসান পাহাড়ের উপর থাকায় তাকে কেউ দেখতে পাচ্ছিল না, আর অপেক্ষা করার সমীচীন মনে করল না মেহেদী। সে মেয়েটিকে কাঁধে উঠিয়ে ধীরে ধীরে পাহাড়ের অপর পাশ দিয়ে নামতে শুরু করলো। এই পাহাড়ি অঞ্চলের গভীর অরণ্যে কখনো কখনো কোনো পথিক বা রাখাল যায় না। তেমন একটি জায়গায় একটি ছোট্ট পাহাড়, পাহাড়ের গায়ে পার্বত্য গহ্বরের একটি খোলা মুখ। এই মুখ দিয়ে গহ্বরের ভেতরে প্রবেশ করলে দেখা যাবে প্রশস্ত জায়গা। এটি কোনো পর্বত গহ্বর নয়, এটি একটি বিশাল কামরা। সেই কামরায় অনেকগুলো লোক বসেছিল, এদের মধ্যে 2টি মেয়েও ছিল। তাদের একজন বলল, এতক্ষণে তো ওদের ফিরে আসার কথা। তার কথার মধ্যে দুশ্চিন্তার ছাপ ছিল। অবশ্যই আসবে। অন্য মেয়েটি বলল, ওখানে তো ভয় বা বিপদের কিছু নেই। আজ শিকার নিয়ে আসবে তো, তাই হয়তো একটু দেরি হচ্ছে। এই শিকারটা খুব কাজের লোক। আরেকজন বলল, হতভাগা বড় দক্ষ গোয়েন্দা, আমরা তাকে নিজের মতো করে গড়ে নেব। সেই মুহূর্তে একটা লোক দৌড়ে ভেতরে এলো এবং বলল, গোপাল মরে পড়ে আছে, সিনথিয়ার কোনো খবর নেই। সে কি এদিকে এসেছে? না। বিস্মিত কণ্ঠে একজন বলল, গোপাল কিভাবে নিহত হলো? গোপালকে খঞ্জর দিয়ে খুন করা হয়েছে। সেই লোকটি অর্থাৎ মেহেদী আল হাসান কোথায়? অন্য একজন জিজ্ঞেস করলো। কোথাও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। লোকটি উত্তর দিল, তার উটটি ওখানেই আছে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বেকুবের মতো কথা বলছো? ওর যদি ওখানেই থাকে তাহলে সেও ওখানেই আছে। হয়তো কোনো গর্ত বা ঝোপের আড়ালে লুকিয়ে আছে। ভালো মতো খোঁজ করো, পেয়ে যাবে। ভালো মতোই তো খুঁজেছি। গুহার বাইরে থেকে কয়েকবার সংকেত দেওয়ার পরও সিনথিয়ার কোনো সাড়া না পেয়ে 2টি মশাল নিয়ে আমরা সুড়ঙ্গে ঢুকেছিলাম। সেখানে কাউকে না পেয়ে উল্টো পাশের মুখ দিয়ে বেরিয়ে আমরা ছড়িয়ে পড়ে চারিদিকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে সুড়ঙ্গ মুখের সামান্য উপরে আমরা গোপালের লাশ পেলাম। সে আমাদের সাথেই সুড়ঙ্গ থেকে বেরিয়েছিল এবং সিনথিয়াকে ডাকতে ডাকতে ওদিকে গিয়েছিল। সুড়ঙ্গের ভেতরে গিয়ে তোমরা কি দেখলে? সেখানে মেয়েটার কাপড়ের একটা টুকরো শুধু পড়েছিল, আর কিছুই পাইনি। দলনেতা বুঝতে পারল অবস্থা গুরুতর। সে সকলকে উদ্দেশ্য করে বলল, পরিস্থিতি আমার ভালো ঠেকছে না। তোমরা 2জন আস্তানার বাইরে ডিউটিতে চলে যাও। সেই 2জনের দিকে ইশারা করে বলল, যদি বাইরে কোনো বিপদ আসে তবে সংবাদ দেবে। এরপর আর 2জনের দিকে ইশারা করে বলল, আর তোমরা 2জনে সেই পাহাড়ের পথ ধরো। যদি তাদের খোঁজ পাও ধরে নিয়ে আসবে, আর যদি সে তোমাদের সাথে লড়াই করে তবে হত্যা করবে। অন্য যারা আছে তারা 2 ভাগে ভাগ হয়ে যাও। এক ভাগ এখানে অপেক্ষা করবে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য। বাকিরা চারিদিকে ছড়িয়ে পড়ো। সে এই পাহাড়ি অঞ্চলে কোথায় লুকিয়ে আছে। যদি সকাল পর্যন্ত তাকে না পাওয়া যায় তবে দিনের আলোতে তাকে অবশ্যই ধরা দিতে হবে। মেহেদী আল হাসান তখন মেয়েটিকে কাঁধে নিয়ে ছুটছে কায়রোর দিকে। পাহাড় থেকে নেমে সে উটের কাছে যাওয়ার ঝুঁকি নিল না, কারণ ইতিমধ্যেই সে যে তাদের ফাঁদে পা দেয়নি তা জানাজানি হয়ে যাওয়ার কথা।
ফলে তাকে ধরার জন্য এই কুচক্রী মহল চেষ্টার কোনো ত্রুটি করবে না। এই কথা ভেবেই সে কায়রো যাবার সহজ রাস্তা ছেড়ে দুর্গম পার্বত্য পথ ধরল। চলতে চলতে এক জায়গায় গিয়ে সে মহা সমস্যায় পড়ে গেল। ততক্ষণে সে সুড়ঙ্গওয়ালা পাহাড় থেকে অনেক দূরে চলে এসেছে। এক পাহাড় থেকে আরেক পাহাড়, এভাবে চড়াই উতরাই পেরিয়ে সে এক দুর্গম পাহাড়ে উঠে গেল। এখানে কোনো রাস্তা ছিল না যে এই রাস্তা ধরে এগোবে। সে তার আন্দাজ মতো কায়রো অভিমুখে ছুটছিল। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল সামনে পথ বন্ধ। সে ডানে বামে তাকিয়ে দেখলো পাহাড়ের ডানে বামে কোথাও কোনো ঢাল নেই যেখান দিয়ে পরবর্তী পাহাড়ে যাওয়া যায়। পাহাড়ের চূড়া প্রায় 20 গজের মতো জায়গা আছে, যা একটা দেয়ালের মতো দাঁড়িয়ে আছে। এটা পেরোলে আবার হাঁটা চলার উপযোগী পথ পাওয়া যাবে। এই 20 গজের দেয়ালটা খাড়া এবং বেশ উঁচু, প্রস্থে কোথাও 1 ফুট, কোথাও বা আরো কিছু কম। পাহাড়ের এই খাড়া এবং উঁচু চূড়াটা মেহেদী আল হাসানের জন্য মস্ত বড় বাধা হয়ে দাঁড়ালো। এর উপর একসঙ্গে দুটি পা রাখাও সম্ভব নয়। সে এই দুর্গম দেয়াল দেখে সামনে থেমে গেল এবং সিনথিয়াকে নামিয়ে নিয়ে ভাবতে বসলো। কিন্তু ভাবাভাবির বেশি সময় ছিল না। পেছন থেকে যে কোনো সময় দুশ্মন চলে আসতে পারে। তাই সে সিনথিয়াকে আবার কাঁধে তুলে নিয়ে সেই দেয়ালের উপর চড়ে বসলো। যেভাবে ঘোড়া চড়ে সেভাবে দেয়ালের দুপাশে পা ঝুলিয়ে দিয়ে হেঁচড়ে হেঁচড়ে এসে সামনে বাড়তে থাকলো। মেয়েটাকে কাঁধে নিয়ে এমনিতেই ওজনের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে দাঁড়ালো। তার উপর মেয়েটা শুরু করলো শয়তানি। তাকে ফেলে দেওয়ার জন্য কাঁধের উপর ভীষণ নড়াচড়া করতে লাগলো। সেখান থেকে পড়লে হাড় মাংস এক হয়ে যাবে, এ কথা মেয়েটাও বুঝতে পারছিল। কিন্তু গোপন রহস্য উদ্ঘাটন করার চেয়ে জীবন দেওয়ার শ্রেয় মনে করে মেয়েটা এমন ছটফট করছিল। মেহেদী আল হাসানও বুঝতে পারলো এখান থেকে পড়লে মেয়েটির সাথে সেও নিঃশেষ হয়ে যাবে। মেহেদী আল হাসান মহা সমস্যায় পড়ে গেল। মেয়েটি এমন দুষ্টামি করলে এই দেয়াল আদৌ পার হওয়া যাবে কিনা তাই সন্দেহ। এদিকে মেয়েটিকে নিষেধ করা সত্ত্বেও সে থামছে না। ওদিকে মেয়েটির লোকজন নিশ্চয়ই তার সন্ধানে এতক্ষণে চারিদিকে ছড়িয়ে পড়েছে। দেয়াল পার হওয়াটা মেহেদী আল হাসানের জন্য জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়ালো। দুষ্কৃতকারীদের হাতে ধরা পড়ার অর্থ নির্মম এবং যন্ত্রণাদায়ক মৃত্যু। কিন্তু এই নিয়ে তার বিন্দুমাত্র দুশ্চিন্তা ছিল না। সে ভাবছিল এর ফলে জাতির অবর্ণনীয় ক্ষতি হয়ে যাবে। সে এই ক্ষতি হতে দিতে পারে না। সে মেয়েটির দুটি বাহু বগলের নিচে এমন জোরে চেপে ধরল, মেয়েটির বাহু ভেঙে যাওয়ার উপক্রম হলো। মেয়েটি বেদনায় গুঙিয়ে উঠল। সে বলল, সাবধান, আবার নড়াচড়া করলে তোমার বাহু দুটি ভেঙে ফেলতে বাধ্য হব। এটুকু ওষুধেই কাজ হলো। কিছুটা শান্ত হলো মেয়েটি। মেহেদী আল হাসান তার সর্বশক্তি প্রয়োগ করে অতি সাবধানে বুকে ভর করে সামনে এগোতে লাগলো। একসময় তার প্রাণান্তকর চেষ্টা শেষ হলো। তার শক্তি এবং সাহস ওই পাহাড়ের দেয়াল তাকে পার করে নিয়ে এলো। সামনে মোটামুটি প্রশস্ত এক উপত্যকা। মেহেদী আল হাসান সেখানে পৌঁছেই মেয়েটিকে ধপাস করে মাটিতে ফেলে দিল। তারপর তার দিকে তাকিয়ে ভীষণ রাগের স্বরে বলল, তুমি কি আমার রাস্তা বন্ধ করতে পারবে? সে রাগের মাথায় মেয়েটাকে 2-4 কদম টেনে হেঁচড়ে নিয়ে গেল আর বলল, যদি আমার পথে আর কোনো বিঘ্ন সৃষ্টি করো তবে এমনভাবে সারা রাস্তা তোমাকে আমি টেনে নিয়ে যাব। যদি মরার ইচ্ছা থাকে তো মরো। এই সময় সে দূরে নিচে একটি মশাল দেখতে পেল। সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। সে বুঝতে পারল সে বিপদ পার হয়ে এসেছে, কারণ মশালটি সেই ভয়ঙ্কর দেয়ালের ওপাশে। কিন্তু এতে তার উৎফুল্ল হওয়ার কিছু নেই। তাকে জলদি কায়রো পৌঁছাতে হবে। সে মেয়েটার পায়ের বাঁধন খুলে দিল। হাত পিছনে পিঠের সাথে আগের মতোই বাঁধা থাকলো। পায়ের বাঁধন খুলে সে মেয়েটার পিছনে গিয়ে দাঁড়ালো। খঞ্জরের ধারালো মাথা মেয়েটির গায়ে ঠেকিয়ে বলল, সামনে বাড়ো, আমার হুকুম ছাড়া ডানে বায়ে ঘুরবে না। তাদের অনুসন্ধানে পিছু নিয়ে যে ব্যক্তি বের হয়েছিল সে সুড়ঙ্গের মধ্যে এবং আশেপাশে ঘোরাফেরা করছিল। সিনথিয়া এবং মেহেদী হাসানকে কোথাও না পেয়ে সে সুড়ঙ্গের মুখে দাঁড়ানো দুজনকে ডেকে বলল, ওদের তো কোথাও দেখতে পাচ্ছি না। মেহেদী হাসান সেখান থেকে সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করেছিল। লোক দুজন সেখানে এসে দাঁড়ালো। মেহেদী হাসান ততক্ষণে বিপজ্জনক দেয়াল পার হয়ে একটি সমতল উপত্যকায় এসে পৌঁছেছে। সেখান থেকে সামনে অগ্রসর হয়ে আবার একটি দুর্গম পাহাড়ের সামনে পড়ল। এই পাহাড় খাড়া এবং এত উঁচু ছিল যে সেখানে চড়া কিছুতেই সম্ভব নয়। মেহেদী হাসান ছিল প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা। বিপদ বাধা তুচ্ছ করে এগিয়ে যাওয়ায় তার কাজ। অন্ধকারেও জায়গাটা চিনে ফেলল সে। সামনে তাকিয়ে বুঝলো এই পাহাড় অতিক্রম করা সম্ভব নয়। তার চেয়ে ডানে বা বাঁয়ে কেটে এগিয়ে যেতে হবে। এই পাহাড়টার ওপাশেই আছে নীলনদ। নীলনদের পাড় ঘেঁষে একটি রাস্তা সোজা কায়রোর দিকে এগিয়ে গেছে। তাকে এখন সেই রাস্তাতে এগিয়ে উঠতে হবে। সে এবার মেয়েটির হাত এবং মুখের বাঁধনও খুলে দিল। তারপর তাকে হাঁটিয়ে নিয়ে এলো পাহাড়ের ঢালে। বলল, বসে পড়ো এবং নিজেকে নিচের দিকে গড়িয়ে দাও। দুজনেই পাহাড়ের গা ঘেঁষে গড়িয়ে নিচে নেমে এলো। তারা পাহাড়ের ঢালে নিচে এসে পৌঁছতেই পানির কুলকুল শব্দ শুনতে পেল। নদীর উঁচু পাড়ে এসে দাঁড়ালো তারা। মেহেদী হাসানের মনে পড়ে গেল তাকে এবং মেয়েটিকে তার সাথীরা খুঁজছে। এই অবস্থায় সোজা রাস্তায় কারো রওনা দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। সঙ্গে সঙ্গে সে নতুন সিদ্ধান্ত নিয়ে ফেলল।
মেয়েটিকে আদেশ করলো নদীতে ঝাঁপিয়ে পড়ো। মেয়েটি বলল, আমি সাঁতার জানি না। মেহেদী হাসান খঞ্জরটি খাপের মধ্যে পুরে নিয়ে মেয়েটিকে শক্ত করে চেপে ধরে নদীতে ঝাঁপ দিল। নদীর ভাটির টান ছিল কায়রোর দিকে। সে মেয়েটিকে তার বুদ্ধির উপর ছেড়ে দিয়ে লক্ষ্য করতে লাগলো। দেখলো মেয়েটি বেশ সাঁতার কাটছে। আমার ধারণা ছিল তুমি সাঁতার দিতে পারবে। মেহেদী বলল, আমি জানি, তোমাকে সব ধরনের প্রশিক্ষণ দিয়ে আমাদের দেশে পাঠানো হয়েছে। বেশি শক্তি প্রয়োগ করার দরকার নেই, কেবল গা ভাসিয়ে রাখো, দেখবে নদীর স্রোতই তোমাকে টেনে নিয়ে যাচ্ছে। স্রোত এখন আমাদের অনুকূলে, কারণ আমরাও ভাটির দিকেই যাব। তাদের দুই পাশেই পাহাড় এবং উপত্যকা। এক পাশে তাদের অনুসন্ধানে পাহাড় জঙ্গল চষে ফিরছে একদল দুষ্কৃতকারী, অন্য পাশে সারি সারি দাঁড়িয়ে আছে নিরেট পাহাড়। সাঁতরাতে সাঁতরাতে মেয়েটি আরেকবার চেষ্টা করলো মেহেদী আল হাসানকে তার রূপ এবং যৌবনের ফাঁদে আটকাতে, কিন্তু ব্যর্থ হলো তার সে চেষ্টা। নদীপথে সাঁতরে অনেক দূর চলে এসেছে তারা। মেহেদী হাসান দেখলো তারা বিপদসীমা পার হয়ে এসেছে। সে মুখে আঙুল দিয়ে বিশেষ ধরনের সিটি বাজাতে লাগলো। সে স্বাভাবিক গতিতে সাঁতার কাটছিল আর মাঝে মাঝে সিটি বাজাচ্ছিল। কিছুক্ষণ পরই সে অনুরূপ সিটি বাজানো শুনতে পেল। কয়েকবার সিটি বিনিময়ের পর একটি টহল নৌকা তাদের কাছে এসে থামলো। মেহেদী হাসান ভালো মতোই জানতো, যেভাবে সীমান্তের প্রহরীরা দিনরাত 24 ঘন্টা পাহারায় থাকে, তেমনি নদীতেও 24 ঘন্টা পাহারায় ব্যবস্থা থাকবে। নদীতে কোনো নৌসেনা বিপদে পড়লে একে অপরকে এভাবেই বিপদ সংকেত দেয়, যেমনটি দিয়েছে মেহেদী হাসান। সংকেত পেয়ে নৌপ্রহরী ছুটে এসেছে তাদের কাছে। মেহেদী হাসান নিজের পরিচয় দিল ওদের কাছে। প্রহরীরা তাকে এবং মেয়েটিকে নৌকায় উঠিয়ে নিল। আলী বিন সুফিয়ান গভীর নিদ্রায় ডুবেছিল। তাকে তার চাকর জাগিয়ে দিয়ে বলল, মেহেদী হাসান এই মুহূর্তে আপনার সাথে দেখা করতে চাই, তার সাথে একটি মেয়েও আছে। মেহেদী হাসানের নামই তার কাছে যথেষ্ট ছিল। আলী বিন সুফিয়ান দ্রুত বিছানা ত্যাগ করলেন এবং তড়িঘড়ি বাইরে ছুটে বেরিয়ে এলেন। তখনও মেহেদী হাসান এবং মেয়েটির কাপড় থেকে পানি ঝরছিল। দুজনকেই তার কামরায় নিয়ে গিয়ে বসতে বললেন আলী বিন সুফিয়ান। কামরায় প্রদীপ জ্বলছিল। মেহেদী হাসান প্রথমে এই প্রদীপের আলোয় মেয়েটিকে দেখতে পেল। সেই মেয়েটির দিকে তাকিয়ে মনে মনে স্বীকার করলো, মেয়েটি ঠিকই বলেছিল, যদি তুমি পুরুষ হও, মানুষ হও, আর আমাকে কখনো আলোতে দেখতে পাও, তবে আমি হলফ করে বলতে পারি তুমি তোমার কর্তব্যের কথা ভুলে যাবে। মেহেদী হাসান হেকিমের নাম উচ্চারণ করে বলল, তার ঘরে এখনই তল্লাশি চালাতে হবে। সব কথা আমি আপনাকে খুলে বলছি, আগে তাকে গ্রেফতারের ব্যবস্থা করুন। মেহেদী, আলী বিন সুফিয়ান বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলো, তুমি কার নাম বলছো বুঝতে পারছো? বেয়াদবি মাফ করবেন, বিশ্বাসঘাতক কখনো পরের ঘরে থাকে না, আর চাইলেও সবাই বিশ্বাসঘাতক হতে পারে না। শক্তপোক্ত আচ্ছাদন না থাকলে বিশ্বাসঘাতকতা করাও যায় না। নামি দামি লোকের বিশ্বাসঘাতক হওয়া কি কোনো নতুন সংবাদ? আলী বিন সুফিয়ান মেয়েটিকে জিজ্ঞেস করলো, হেকিম সাহেব কি তোমাদের দলের লোক? এখানে মিথ্যা বললে কিন্তু পরিণাম ভয়াবহ হবে, অতএব বুঝে শুনে ভেবে উত্তর দাও। মেয়েটি মাথা নেড়ে সম্মতি জানালো। আলী বিন সুফিয়ান মেয়েটির দিকে তাকিয়ে বলল, এখানে তোমাদের সাথে সেই রকম কোনো ব্যবহার করা হবে না যেমনটি তুমি ভয় পাচ্ছ। তোমার সৌন্দর্য এবং রূপ যৌবনের মোকাবেলায় আমার সৈনিকরা পাথরের মতো মজবুত, কিন্তু অসহায় মেয়েদের সাহায্যের বেলায় আমরা রেশমের মতো কোমল এবং মোমের মতো নরম। তুমি নির্ভয়ে আবার বলো, হেকিম কি আসলেই তোমাদের সাথী? সিনথিয়া মাথা নত রেখেই সংক্ষেপে বলল, হ্যাঁ। মেহেদী আল হাসান সংক্ষেপে আলী বিন সুফিয়ানের কাছে তার কাহিনী বর্ণনা করল। হেকিম কি করে তাকে প্রেতাত্মার ভয় দেখিয়েছিল তাও খুলে বলল। আলী বিন সুফিয়ান সঙ্গে সঙ্গে কমান্ডো বাহিনীর কমান্ডারকে ডেকে পাঠালেন। কায়রোর পুলিশ প্রধান গিয়াস বিলকিসকেও ডাকলেন। তাকে হেকিমের বাড়িতে অতর্কিত অভিযান চালানোর হুকুম দিয়ে বললেন, হেকিমকে গ্রেফতার করে নিজের হেফাজতে নিয়ে নাও। তার বাড়ি এবং দাওয়াখানায় তল্লাশি অভিযান চালাও। তারপর তিনি কমান্ডো বাহিনীর কমান্ডারকে বললেন, জলদি বাহিনী নিয়ে প্রস্তুত হও, এখনই অভিযানে বেরোতে হবে। রাতের অন্ধকারে একদল কমান্ডো সৈনিক দ্রুত ব্যারাক থেকে বেরিয়ে এলো। যে কোনো ধরনের অভিযানের জন্য ওরা সবসময় প্রস্তুত থাকত। আদেশ পাওয়ার সাথে সাথেই ঐক্যবদ্ধভাবে দুশ্মনের উপর ঝাঁপিয়ে পড়ার ক্ষেত্রে এদের কোনো জুড়ি নেই। মেহেদী হাসানের রিপোর্ট অনুযায়ী সেই দুর্গম পাহাড়ে অভিযান চালানোর জন্য কমান্ডো বাহিনী দ্রুত তৈরি হয়ে এলো। আলী বিন সুফিয়ান নিজে তাদেরকে পরিচালনার দায়িত্ব নিলেন। গিয়াস বিলকিসকে তার দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি ঘোড়ার পিঠে চেপে বসলেন। অন্য দুটি ঘোড়ায়, একটিতে মেহেদী হাসান, অপরটিতে মেয়েটিকে বসিয়ে রাতের অন্ধকারে যাত্রা করলেন তিনি। ভোরের আলো ফোটার আগেই তিনি ঘটনাস্থলে পৌঁছে যেতে চান। কায়রো থেকে জায়গাটি বেশ দূরে ছিল না। মেয়েটির খোঁজে তার বাহিনীর লোকজন তখনও পাহাড়ের প্রতিটি খানাখন্দ এবং ঝোপঝাড় চষে ফিরছিল। সর্বত্র তন্ন তন্ন করে খুঁজেও তাকে না পেয়ে তারা অধীর এবং হতাশ হয়ে পড়ল। শেষ রাতে ক্লান্ত শান্ত হয়ে আস্তানায় ফিরে এলো তারা। দলের কমান্ডার বলল, অবস্থা গুরুতর। নিশ্চয় এ কথা সবাই বুঝতে পারছো। সিনথিয়া এবং মেহেদীকে কোথাও না পাওয়ার মানে হচ্ছে তারা কায়রো চলে গেছে। যদি তাই হয় তাহলে সে ফৌজও পাঠাতে দেরি করবে না। তাই অনতিবিলম্বে আমাদেরকে এই স্থান ত্যাগ করতে হবে।
কয়েকজন তার কথার প্রতিবাদ করলো, বলল তার উট এখানে রয়ে গেছে, পালালে সে নিশ্চয়ই তার উটটি নিয়েই পালাতো। একটা মেয়েকে নিয়ে এতদূর হেঁটে যাওয়ার মতো বোকামে করার লোক সে নয়। তাছাড়া আমরা কায়রোর পথে একাধিক গ্রুপ পাঠিয়েছি, এই পথে গেলে আমাদের গ্রুপের চোখে সে পড়তই। কিন্তু এই যুক্তি মেনে নিতে পারল না কমান্ডার। আরও কয়েকজন কমান্ডারকে সমর্থন করে বলল এখন এখানে বসে থাকায় বোকামি হবে। ফলে সিদ্ধান্ত হলো ওরা এই আস্তানা থেকে পালিয়ে যাবে। দলনেতা বলল যদি সিনথিয়াকে মেহেদী কোনোভাবে কায়রো নিয়ে যেতে পারে তবে তার কাছ থেকে ওরা সব তথ্য আদায় করে ছাড়বে। তাই ঝুঁকি এড়ানোর জন্য আমাদের দ্রুত সরে পালানোর চেষ্টা করতে হবে। সিনথিয়াকে খুঁজতে গিয়ে এমনিতেই ওরা অনেক সময় ব্যয় করে ফেলেছিল। তারপর সিদ্ধান্ত নিয়ে রওনা করতে গিয়ে তাদের আরও দেরি হয়ে গেল। প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে ওরা যখন আস্তানা থেকে বেরোতে যাবে তখনই তাদের কানে এলো ঘোড়ার সম্মিলিত পদধ্বনি। তারা আস্তানা থেকে বের হয়ে দেখলো পালাবার সমস্ত পথ তাদের বন্ধ হয়ে গেছে। আলী বিন সুফিয়ানের কমান্ডোরা মশাল জ্বালিয়ে এলাকাটা আলোকিত করে তুলল। সিনথিয়া তাদের সাথেই ছিল। সে সব কথাই বলল ওদের। তার কাছ থেকে জানা গেল দলের কে কোথায় আছে। আস্তানাতেই পাওয়া গেল 5-6 জন ক্রুসেডার। ভেতরে পাওয়া গেল বিভিন্ন আসবাবপত্র এবং মালামালের স্তূপ, যার মধ্যে ছিল আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, তীরধনুক, খঞ্জর, তলোয়ার এবং লোহার সিন্দুকে প্রচুর সোনাদানা এবং মণিমুক্তা। মিশরের প্রচলিত মুদ্রাও ছিল প্রচুর পরিমাণে। ধৃত লোকদের মধ্যে মাত্র একজন বিদেশি ছিল, সেই ছিল দলের একমাত্র খ্রিস্টান। বাকি সবাই ছিল মিশরের মুসলমান। তাদের দ্বারাই অন্যান্য সঙ্গীদের ধরা এবং অনুসন্ধান আরম্ভ হলো। সারা রাত এবং পরের দিনও অনুসন্ধান এবং তল্লাশি কাজ চলল অব্যাহতভাবে। শেষ পর্যন্ত তাদের অবশিষ্টরাও ধরা পড়ে গেল। ধৃতদের মধ্যে সিনথিয়া ছাড়াও ছিল আরও 2টি মেয়ে। মধ্যরাত পেরিয়ে গেছে অনেক আগে। সারা শহর তলিয়ে আছে ঘুমের ঘোরে। একদল পুলিশ রাতের অন্ধকার উপেক্ষা করে কায়রোর হেকিমের বাড়ির সামনে এসে হাজির হলো। তাদের মধ্যে থেকে একজন গিয়ে হেকিমের বাড়ির গেটে আঘাত করতে লাগলো। বাড়ির বুড়ো চাকর কার আবার এত রাতে মরার শখ হলো বলতে বলতে ঘুম থেকে উঠে এসে দরজা খুলে দিল। গিয়াস বিলকিস বুড়োকে উপেক্ষা করে পুলিশ নিয়ে ঢুকে গেল বাড়ির ভেতর। সরাসরি হেকিমের শয়নকক্ষের সামনে এসে থামলো। তাদের হাতে ছিল মশাল। একজন মশাল বাঁ হাতে নিয়ে ডান হাতে হেকিমের শয়নকক্ষের দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে দরজায় খিল লাগানো। লোকটি উপর্যুপুরি কয়েকবার আঘাত করার পর এক অর্ধ উলঙ্গ মেয়ে এসে দরজা খুলে দিল। হেকিমও অর্ধ উলঙ্গ অবস্থায় বিছানায় পড়ে আছে। হেকিমের মাথার কাছে পালঙ্গের পাশে মদের সুরাহি এবং পেয়ারা সাজানো। হেকিমের তখন কোনো হুঁশ ছিল না। নেশাগ্রস্ত অবস্থায় পড়েছিল বিছানায়। তার রোগীরা কখনো কল্পনাও করতে পারবে না তাদের শ্রদ্ধেয় হেকিমের অবস্থার এত অধপতন হতে পারে। মেয়েটি তার স্ত্রী ছিল না, এমনকি মুসলমানও না। এই মেয়ে ছিল হেকিমকে দেয়া খ্রিস্টানদের নানা উপহার সামগ্রীর মতোই এক উপহার। খ্রিস্টানদের দেয়া উপহার সামগ্রীতে ভরা ছিল তার কামরা এবং গৃহের বিভিন্ন কোণ। স্বর্ণরৌপ্য এবং নানা রকম মূল্যবান ধাতুর তৈজসপত্রে ঘরটি ভরা। এই অঢেল সম্পদ নিশ্চয় হেকিমের সৎ উপায়ে অর্জিত নয়, ভাবতে বাধ্য হলো গিয়াস বিলকিস। হেকিমের তখনও জ্ঞান ফেরেনি। সেই অজ্ঞান অবস্থায় তাকে ডেকে তোলা হলো ঘর থেকে। যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে আবিষ্কার করে কারাগারের এক গোপন কক্ষে। পুলিশ সুপার গিয়াস বিলকিসকে খবর দেয়া হলো হেকিমের ঘুম ভেঙেছে। তিনি হেকিমের কাছে গেলেন, বললেন এখন দয়া করে কোনো কিছু গোপন করার চেষ্টা করবেন না। হেকিম 2জন সেনা অফিসারের নাম উল্লেখ করে বলল এরা 2জন মিশরের সুলতান সালাউদ্দিন আইবের ক্ষমতা এবং গদির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এরা 2জনই খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখে। ক্রুসেডাররা এদের নেতৃত্বে একটি গোপন দল সৃষ্টি করেছে। হেকিম স্বীকার করল তিনি নিজেও এই দলের সাথে যুক্ত। এই মেয়েটিকে? গিয়াস বিলকিস প্রশ্ন করলেন। এই মেয়েটিকে উপহার হিসেবে খ্রিস্টানরা আমাকে দান করেছে। আপনি কি করে ওদের সাথে সামিল হলেন? আমি ওদের সাথে সামিল হতে চাইনি, কিন্তু ওদের নানা রকম প্রলোভনে পড়ে যায় আমি। যেই মেয়েটিকে আমার বাসায় দেখছেন সেই মেয়েই আমাকে ফাঁসিয়ে দিয়েছে। ওদের সাথে সামিল না হলে ওরা সমাজে আমার মান সম্মান ধুলায় মুছিয়ে দিত। আমি তাদের ব্ল্যাকমেইলিং এর শিকার হয়েছি। শুধু কি এই ভয়ে আপনি তাদের সাথে সামিল হয়েছেন? না, একদিকে লোভ, অন্যদিকে ভয় আমাকে ওদের সাথে যুক্ত করেছে। ওরা আমাকে প্রচুর অর্থ সম্পদ দিয়েছে। তারা আমার এই দাবিও মেনে নিয়েছে যে তাদের সরকার প্রতিষ্ঠিত হলে আমাকে মন্ত্রীর পদ দান করবেন। হেকিম ছিলেন কায়রোর বিখ্যাত চিকিৎসক। বড় বড় অফিসারদের কাছে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। এই সুবাদে তার বেশ প্রভাব ছিল তাদের উপর। সুলতান আইয়ুবের বিরুদ্ধে ষড়যন্ত্রের কাজে তাকে ব্যবহারের জন্য ক্রুসেডাররা প্রথমে তাকে টার্গেট করে, পরে তাকে ঘায়েল করার জন্য মেয়েটিকে লেলিয়ে দেয়। মেয়েটি হেকিমকে ঘায়েল করার পর তার আশ্রয় থেকে নানা রকম ধ্বংসাত্মক কাজ শুরু করে দেয়। কায়রোতে যে ধ্বংসাত্মক তৎপরতা চলছিল তার মূলে ছিল এই হেকিম। সে তার যোগ্যতা বলে আলী বিন সুফিয়ানের বন্ধুত্ব এবং তার বিশিষ্ট কিছু গোয়েন্দাকে চিনে নিয়েছিল। এদের মধ্যে মেহেদী আল হাসানও অন্তর্ভুক্ত ছিল।
যখনই সে পাহাড়ি এলাকায় যাতায়াত এবং দুষ্কৃতকারীদের আড্ডা আবিষ্কারের চেষ্টা শুরু করলো, সাথে সাথে টের পেয়ে গেল হাকিম। ক্রুসেডাররা অন্য দুই কমান্ডারের মতো তাকেও হত্যার পরিকল্পনা করলো। কিন্তু হেকিম তাকে দেখে ভিন্ন ফন্দি আঁটল। হেকিম সিদ্ধান্ত নিল, এমন একজন সুন্দর, শক্তিশালী, সাহসী, বুদ্ধিমান এবং অভিজ্ঞ গোয়েন্দাকে হত্যা করার পরিবর্তে নিজেদের জালে আটকা ফেললে কেমন হয়। কথাটা সে দলের নেতৃস্থানীয় কয়েকজনকে বলল। সবাই বলল, কিন্তু সে তো আইবির খুব বিশ্বস্তদের একজন, কিভাবে আপনি তাকে দলে টানবেন? সেই ব্যবস্থা আমার আছে। আমাকে যেভাবে তোমরা বশীভূত করেছো, ঠিক সেভাবেই তাকে বশীভূত করার অনেক পদ্ধতি আমার কাছে আছে। আমি যে কয়েকজন মিশরীয় গোয়েন্দাকে হাত করার পরিকল্পনা করেছি, সেই তালিকার শীর্ষেই আছে তার নাম। আমি তাকে নিয়ে বেশ পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিলাম। আলী বিন সুফিয়ানের গোয়েন্দা বিভাগ তাকে অত্যন্ত বিশ্বস্ত এবং দায়িত্বশীল মনে করে। সে এই দায়িত্ব পাওয়ায় আমার কাছে আরো সহজ হয়ে গেল। সবাই বলল, ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন তাই করেন। ফলে সে ক্রুসেডারদের খুনের হাত থেকে বেঁচে যায়। হেকিম অনেক ভেবেচিন্তে মেহেদী হাসানকে এই জাদুময় ইন্দ্রজালে আটকানোর চেষ্টা করে। তার পূর্ব আস্থা ছিল, এমন পরিরূপী প্রেতাত্মার মোহে সে অবশ্যই বশে এসে যাবে। একবার তাকে রূপের মোহে ফেলতে পারলে পরবর্তীতে তার চিন্তার পরিশুদ্ধি কাজ নিয়ে আর মোটেও ভাবতে হবে না। নারী এবং হাসিসের নেশায় সে আপনাতেই পরিবর্তন হয়ে যাবে, কারণ এই প্রক্রিয়াটির সাফল্য বহুল পরীক্ষিত। যত জায়গায় এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে, ততবারই তা সাফল্য বয়ে এনেছে। কিন্তু যাদের ঈমান দৃঢ়, তারা নারীর ইন্দ্রজাল ছিন্ন করে বেরিয়ে যায়। যদি মেহেদী আল হাসানও তেমনি দৃঢ়মনা ঈমানদার হয়ে থাকে, তবে তার নিজের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী হবে। যে দুইজন কমান্ডার রহস্যপূর্ণভাবে নিহত হয়েছিল, হেকিম তাদের সম্পর্কে বলেছিল তাদেরকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল। দুজনকেই হেকিম এমন বিষ প্রয়োগ করেছিল যার স্বাদগন্ধ সামান্যতম তিক্ত বা ঝাঁঝালো নয়। এতে মানুষ তার দেহের মধ্যে কোনো প্রকার কষ্ট এবং পরিবর্তন অনুভব করে না। বিষ প্রয়োগের 12 থেকে 24 ঘন্টার মধ্যে কোনো এক সময় লোকটি হঠাৎ মারা যায়। সেই দুই কমান্ডারকে হত্যা করার কারণ ছিল তারাও ঈমান বিক্রি করতে রাজি হয়নি। তারা সুলতান আইবি এবং তার সরকারের প্রতি একান্ত অনুগত এবং বাধ্য ছিল। তাদের দুজনকে কেনার চেষ্টা করে ব্যর্থ হয় ক্রুসেডাররা। তারা দুজনকেই বিশ্বাসঘাতকতার পরিবর্তে মৃত্যুকে শ্রেয় মনে করল। স্বাভাবিকভাবেই তারা বিশ্বাসঘাতকদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ালো। হেকিম প্রথম জনকে পথে পেয়ে কথায় কথায় তাকে দাওয়াখানায় নিয়ে যায়। পরে তার চোখ এবং নাড়ি দেখে তার মধ্যে গোপন অসুখ বাসা বেঁধে আছে বলে তাকে বিচলিত করে তোলে। তারপর তাকে বলে, ঘাবড়াবার কিছু নেই, এই ওষুধটুকু খেয়ে দেখো, যদি অসুখ না সারে ক্ষতি নেই, আর থাকলে এতেই ভালো হয়ে যাবে। ভয় নেই, ওষুধের দাম তোমাকে দিতে হবে না। দিনের পথের মুজাহিদ তোমরা, এতটুকু সেবা করার সুযোগ এই বুড়োকে দাও। ঔষধের পরিবর্তে বিষ খাইয়ে বিদায় করে দেয় সেই কমান্ডারকে। এই বিষ হেকিম পেয়েছিল ফেদাইনদের কাছ থেকেই। দ্বিতীয় কমান্ডারের বেলায়ও এরকম ঘটনা ঘটে। তাকেও প্রথমে ফাঁসানোর চেষ্টা করা হয়, কিন্তু বাগে আনতে না পেরে একই পদ্ধতিতে গোপন ব্যাধির ধোকায় ফেলে ঔষধের পরিবর্তে বিষ পান করানো হয়। হেকিম অবশ্য সহজে এই তথ্য প্রকাশ করেনি। তাকে মুখ খুলতে বাধ্য করা হয়। কয়েদখানার ভয়াবহ শাস্তির যন্ত্রণা সহ্য করতে না পেরে অবশেষে বুড়ো সব কথাই গিয়াস বিলকিসের কাছে প্রকাশ করে দেয়। হেকিম তার জবানবন্দিতে আরও জানায়, একদিকে সৈন্যদের মাঝে অশান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, অপরদিকে গোপনে নেশাদ্রব্য সরবরাহ করা হচ্ছে সৈনিক এবং যুবকদের মাঝে। যুবকদের চরিত্র হনন এবং ব্ল্যাকমেইলিং করার জন্য ব্যবহার করা হচ্ছে মেয়ে কর্মীদের। সামরিক অফিসারদেরকেও সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা হচ্ছে নানা কায়দায়। এদের মধ্যে যারা কট্টর দেশপ্রেমিক, তাদেরকে গোপনে কৌশলে হত্যা করার কাজও দ্রুত হচ্ছে। সুদানি বাহিনী শীঘ্রই মিশরের সীমান্তে আক্রমণ করতে যাচ্ছে। এই আক্রমণের নেতৃত্ব দেবে ক্রুসেড বাহিনী। মিশরের সীমান্ত এলাকায় গ্রামগুলোতে লোকদেরকে অর্থের বিনিময়ে ক্রয় করার পরিকল্পনাও রয়েছে। এই ষড়যন্ত্রের উদ্ঘাটন, দেশদ্রোহীদের গ্রেফতার এবং তাদের চিন্তাভাবনা সম্পর্কে মিশরের মাত্র 3 জন লোক সম্যকভাবে অবহিত ছিলেন। এরা হলেন গোয়েন্দা প্রধান আলী বিন সুফিয়ান, পুলিশ প্রধান গিয়াস বিলকিস এবং মিশরের ভারপ্রাপ্ত সুলতান আমির তকিউদ্দিন। কিন্তু এই গোপন তৎপরতার খবর অন্য কাউকে জানানো হয়নি। হেকিম ও তার দলের লোকেরা যাদের নাম উল্লেখ করেছে, সেই সব সেনাপতি এবং অফিসারদের গ্রেফতার করা আবশ্যক ছিল। কিন্তু সুলতান তকিউদ্দিন এই ব্যাপারে একটু ভীত হয়ে পড়লেন। তিনি এই গোপন চক্রান্তকে গোপন রাখারই আদেশ দিলেন। তিনি বললেন, এই বিষয়টি এতই নাজুক যে এই ব্যাপারটা সুলতান আইবি নিজে এসে সামাল দিলেই সব দিক থেকে মঙ্গলজনক হবে। আমি বিষয়টি সবার আগে তাকে জানাতে চাই। আসলেও বিষয়টা বড় জটিল ছিল। পুলিশ এবং গোয়েন্দা প্রধানের সাথে আলাপের পর তিনি সিদ্ধান্তে পৌঁছলেন তিনি নিজেই সুলতান আইবির কাছে যাবেন এবং তাকে মিশরে এসে সমস্যার সমাধান করার পরামর্শ দেবেন। সুলতান আইবি কি আসবেন মিশরের এই সমস্যা সমাধান করার জন্য? তিনি কিভাবে এই বিশাল সমস্যা সমাধান করবেন জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।